আমরা সবসময় আলাপ করি কি আমাদের আসলে একটা রিপাবলিক, একটা ডেমোক্রেটিক দেশ আমাদের আসলে দরকার। প্রথমে আমরা এগুলো ভুলে যেয়ে যদি আমরা চিন্তা করি যে আসলে একটা কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রের কি লাগে, ঠিক আছে? একটা কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রে আসলে সরকার যে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর পাওয়ারের ব্যালেন্স হবে, এই ব্যাপারে কেন সবাই এখন একমত হতে পারলো না? বা এই যে প্রধানমন্ত্রী সব ইনস্টিটিউশনের যে মহাহিসাব রক্ষক কর্মকর্তা ন্যায়পাল নিয়োগে ওনার হস্তক্ষেপ থাকবে না, একটা বেশ মেজর সাফিসিয়েন্ট একটা কন্ট্রিবিউশন থাকবে না, এই ব্যাপারে সবাই যে একমত হতে পারছে না, বিশেষ করে বড় দল। আমি আরেকটু স্পেসিফিকলি বলবো যে আমি মনে করি জামাত ইসলাম হটকারিতার রাজনীতি করতেছে বাংলাদেশে, আবারও তারা শুরু করে দিয়েছে হটকারিতার রাজনীতি করা। আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে বলে দিই। একটা হচ্ছে যে আলাপ চলতেছিলই না আমাদের, যে আমরা নিম্নকক্ষে পিয়ার নিয়ে কোনো ডিসকাশন হচ্ছিল না, সেটা তারা নিয়ে আসলেন সামনে। কেন নিয়ে আসলেন? 2008 সালের ইলেকশনে আওয়ামী লীগ 14 মহাজোট, তারা ভোট পাইছে 48%, তারা 3/4 মেজরিটি নিয়ে আসছে, এবং এরা দুজনেই বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে দেশকে সমস্যার দিকে ঠেলে দেওয়ার মতো কাজ করছে। এনসিপি এবং এনসিপির সাথে সমমনা কয়েকটা দল, প্রথমে খবর আসলো যে জামাত এবং সহ 8 দল নিয়ে একটা নির্বাচনী ঐক্য হতে যাচ্ছে, মোটা দাগে সেটা বিএনপি বিরোধী শিবির হবে। কিন্তু এইটাই আসলে পলিটিক্যাল পার্টি, লোকজনের সাথে কথা বলা, এবং তাদেরকে নাহিদ ইসলাম আজকে আসলে অনেকটাই কথা বলছেন যে আমরা আমাদের সকল জায়গার লোকজনকে কাছে নিয়ে আসছি এবং তাদেরকে যে কোনো ক্ষেত্রে জনগণের পাশে দাঁড়ানোর জন্য এবং যে কোনো সিচুয়েশনে যাতে আমরা রেডি থাকি সেই ব্যাপারে কথা বলার জন্য নিয়ে আসছিলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এবং শুভেচ্ছা সবাইকে। স্বাগতম দি পালস অফ বাংলাদেশ চ্যানেলের আরেকটি পডকাস্টে। আপনারা জানেন এই পডকাস্টের প্ল্যাটফর্মে আমরা আড্ডা এবং তর্কের মধ্যে দিয়ে বাংলাদেশ এবং বাংলাদেশিদের পালস জানার চেষ্টা করি। তো আমাদের সাথে আজকে আছেন অতিথি হিসেবে আমি তৌকির চৌধুরী, হোস্ট এবং কন্ট্রিবিউটর হিসেবে থাকবো। আমাদের আরেকজন কন্ট্রিবিউটর জনাব আজওয়াদ হায়দার ভাই এবং শেখ আহমেদ সাকিব একজন কন্ট্রিবিউটর থাকবেন। আজকের পডকাস্টে আমরা আসলে কয়েকটা বিষয় নিয়ে এবং গত সপ্তাহে ঘটে যাওয়া কয়েকটা বিশেষ ঘটনা নিয়ে কথা বলবো। তার মধ্যে থাকবে স্পেশালি জুলাই সনদ এবং জুলাই সনদে ঐক্যমতে পৌঁছানো বিষয়গুলো, তাদের বাস্তবায়ন, স্পেসিফিকলি বললে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি কিংবা প্রক্রিয়া, তারপরে হচ্ছে আপনার জামাতের আন্দোলন কেন্দ্রিক রাজনীতি, এ নিয়েও কথা বলবো, এবং এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক জোট মোর্চা কিরকম কিংবা জোটের রাজনীতি নিয়েও আমরা কথা বলবো। খুবই ইন্টারেস্টিং আলাপ হবে, আপনারা সঙ্গে থাকবেন, অনেক ভালো আলাপ হবে ইনশাল্লাহ। এবং এই ক্ষেত্রে থেকে এই আলাপের মধ্যে আপনারাও যুক্ত হতে পারেন, আমাদের সাথে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত, এবং আমাদের চ্যানেলে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। তো শুরু করে দিই আজকের এই কথা এবং আড্ডা। আজদ ভাই কেমন আছেন? সাকিব ভাই কেমন আছেন? আজদ ভাইকে দিয়ে শুরু করি প্রথমে। ভালো আছে আলহামদুলিল্লাহ। তাকির ভাই কি অবস্থা? সাকিব কি খবর? আসসালামু আলাইকুম ভাইয়া, সবাইকে নাইস টু বি অন, থ্যাংক ইউ। আশা করি আমাদের ক্যাজুয়াল আড্ডা ভালোই লাগবে। হ্যাঁ, আসলে আমরা এই প্ল্যাটফর্মে আমরা আসলে বেশিরভাগই ক্যাজুয়াল আড্ডাই করব, এবং পডকাস্ট মিনিং ইজ কাইন্ড অফ এ ক্যাজুয়াল আড্ডা। তো আমরা আড্ডায় চলে যাই। আড্ডার বিষয়বস্তু হচ্ছে আজকে প্রথম হচ্ছে যে জুলাই সনদ, যে আমরা একটা ঐক্যমতে আসতে পারলাম এবং ওই ঐক্যমতের যে বিষয় নিয়ে আমরা ঐক্যমতে আসতে পারলাম, কিছু বিষয় নিয়ে আমরা কিছু নোট অফ ডিসেন্ট সহ এই ঐক্যমতে আমরা আসতে পারলাম। ৭৯টা বিষয় নিয়ে ঐক্যমত পুরোপুরি আসা গেছে বলে আমরা জানলাম। তো তারপরে কি হবে, ওই ঐক্যমতটা কিভাবে হলো এবং কিভাবে আমরা এই জায়গায় আসলাম, সে নিয়ে একটু আজাদ ভাই কি বলেন, আপনার মতামত কি? হ্যাঁ, সো আমরা তো ঐক্যমতের আলাপটা করি। আমরা আসলে প্রথমে জুলাই সনদের বাস্তবায়নের বিষয়টাই মনে টাচ করি। আমরা সবাই চিন্তা করি যে নিজেদের আলাপগুলো বলতে পারি। সো এখন আমরা একটা মোটামুটি শেষের দিকে আসছি আরকি, যে আসলে সনদের খসড়াটা আমরা অনেকে হয়তো দেখছি, যদিও পাবলিকলি ওভাবে আসে নাই। বিভিন্ন মাধ্যমে দেখা গেছে যে সনদের একটা খসড়া আছে। এখানে সনদের একটা ড্রাফট আছে, যেখানে অনেকগুলা বিষয়তেই ঐকমত্য আছে। কিছু বিষয় সনদে জিনিসগুলা আ থাকলেও কিছু পার্টিজান গ্রুপ যেমন বিএনপি, জামাতাদের আ নোট অফ ডিসেন্ট আছে। মনে হয় সিপিবিরও নোট অফ ডিসেন্ট আছে। সো সেটা থাকতেই পারে। এখন আলাপটা হচ্ছে যে বাস্তবায়নের আলাপে আসছে, যে এটা আসলে কিভাবে হবে। সো এটা একটা কমপ্লেক্স জায়গাতে কেন আছে? কারণ আমরা তো আসলে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল একটা স্পেসে আছি। মানে এখানে
মানে অনেকটা বলা যায় যে সংবিধানের অবস্থা শ্রোডিঞ্জার ক্যাটের মতো আর কি, মানে সংবিধান আছেও আবার সংবিধান নাইও। সো সো এবং যেহেতু আমরা বাস্তবায়নের ক্ষেত্রে একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যেই সব ঐক্যমত গুলোতে আমরা আসছি সেগুলা বাট সনদে যেসব জিনিস আছে সেগুলো সবকিছু অনেকগুলোই কিন্তু ভেরি ভেরি সিগনিফিকেন্ট টু দ্য লেভেল দ্যাট ইট উইল চেঞ্জ দ্য ফান্ডামেন্টাল স্ট্রাকচার অফ দিস স্টেট। হ্যাঁ, সো সো তার মানে হচ্ছে যে ফর এন এক্সাম্পল আমরা যদি উচ্চ কক্ষের কথা বলি এবং উচ্চ কক্ষের পিআর এর ভিত্তিতে আহ, হবে সেই জিনিসটার কথা যদি আমরা বলি, সো সেটা তো বর্তমানে সংবিধানে নাই, সেটা তো আহ, রাষ্ট্রের একটা নতুন গঠন। সুতরাং আমরা এখন যে নির্বাচনটা করব সেই নির্বাচনটা কিন্তু আমাদের আসলে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল স্পেসে হইতে হবে। যদি আমরা একটা উচ্চ কক্ষ গঠন করতে চাই, সেখানে পিআর দিতে চাই, কারেন্ট কনস্টিটিউশনাল অর্ডারে কিন্তু সেটা হবে না। সো সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে আমাদের আসলে কোন রকম, যদিও অনেক বিএনপির যেমন ইয়ে আছে যে আমরা পরবর্তী পার্লামেন্টে গিয়ে আসলে সংবিধান সংশোধন করব বা এমন জিনিস, এই আলাপটা আমরা আগেও করছি যে আসলে আইনসভার রাষ্ট্রের মৌলিক স্ট্রাকচার পরিবর্তনের আসলে ম্যান্ডেট থাকে না। আর যদি থাকেও, যদি আমি ধরেও নেই, তার মানে হচ্ছে এই নির্বাচনে আসলে সেই নতুন রাষ্ট্র কাঠামোতে আমরা পৌঁছাতে পারবো না, সেজন্য আমাদের নেক্সট নির্বাচনে যাইতে হবে। সে ব্যাপারে আমরা আসলে অনেকেই সে ব্যাপারে খুশি না এবং রাজনৈতিক ইন্টারেস্ট গ্রুপে এখানে রাজি নেই। সো তাই আসলে কি আমরা সনদের অধীনে কিভাবে নির্বাচন করা যেতে পারে এবং কনস্টিটিউশনাল গ্যারেন্টিও যাতে তাকে কিছুটা দেওয়া যায়, যাতে কেউ বর্তমানে ঐক্যমতে আসলাম কিন্তু পরে গিয়ে বাস্তবায়নে আমরা টাল বাহানা করলাম, সেই সেই ঘটনা তো বাংলাদেশে অনেক ঘটছে। তো সেগুলা বন্ধ করারও কিভাবে উপায় থাকে যাতে এখানে শুধুমাত্র ট্রাস্ট ইন সাম ইন্টারেস্ট গ্রুপ একমাত্র কারেন্সি না হয়, যদিও ট্রাস্ট অবশ্যই আমাদের লাগবে একটা পলিটি গড়ে তুলতে হইলে। সো এই জন্য বিভিন্ন আলাপ আলোচনা তো ছিল, একটা তো ছিল যে যেমন এনসিপি যেটা চাওয়া সেটা হচ্ছে যে একটা গণপরিষদ করা বা সংসদের নির্বাচনের সাথে একটা গণপরিষদ করা, যে জনগণের থেকে এক্সপ্লিসিট ম্যান্ডেট বুঝে নিবে, তো সেটা সেটা গিয়ে নতুন সংবিধান করবে। গণসংহতি বা জুনায়েদ সাকিদের ছিল হচ্ছে যে আমরা কি বলে একটা সংবিধান সংস্কার সভা করি, সেটা অনেকটা গণপরিষদের মতে, ওটা হচ্ছে মানে একই জিনিসই বলা যাইতে পারে। সেটা আসলে তারা আসলে পার্থক্যটা হচ্ছে তারা নতুন সংবিধানের কথা বলতেছে না, কিন্তু তারা বলতেছে মৌলিক পরিবর্তন করার জন্য এক্সপ্লিসিট ম্যান্ডেট জনগণ থেকে নিয়ে নেওয়ার জন্য, সেটাও আসলে একটা ভিত্তি দিবে আর কি। হ্যাঁ, বিএনপির আলাপটা তো বলছি যে সেখানে সেটার যে 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 আইনসভাতে গিয়ে করা সেটার প্রবলেম গুলোর কথাও আমরা বলছি। জামাতের আলাপ ছিল, জামাত মনে হয় বলছে যে আপনারা গণভোটের মাধ্যমে করেন। সো এখন এগুলার কোনোটাই আসলে না, এখন যেটা বোঝা যাচ্ছে যে যেই বিভিন্ন বিশেষজ্ঞদের মত নিয়ে সংস্কার কমিশন, ঐক্যমত কমিশন আসলে যেই মতামতটা দিলেন সেটা হচ্ছে যে আহ, একটা সাংবিধানিক আদেশ দেয়া হবে। তার মানে হচ্ছে যে আমরা বলবো যে এখন থেকে নতুন এই সাংবিধানিক স্ট্রাকচারটা বলবৎ হইল। হ্যাঁ, সো এরকম কিন্তু বাংলাদেশে আগেও ঘটছে, আপনারা যদি জানেন যে যখন আসলে ৭৫ সালে নভেম্বর মাসে প্রেসিডেন্ট জিয়া যখন মার্শাল ল দিছিলেন, তারপর কিন্তু উনি আসলে এরকম সাংবিধানিক আদেশেই কিন্তু আহ পরিবর্তন করছিলেন সংবিধান করছিলেন, তারপর উনি সংবিধানের পরিবর্তন করছিলেন, সংবিধানের প্রিএম্বলেও চেঞ্জ করছিলেন, যেগুলো পরবর্তীতে উনি ফিফথ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংসদে গিয়ে সেটাকে রাটিফাই করছে, যেটা পরবর্তীতে কিন্তু আবার শেখ হাসিনা মানে কোর্টে আসলে এটা বাতিল হয়েছে আর কি। হ্যাঁ, সো যাই হোক, সেখানেও আসলে গণভোট তো আসলে নেওয়া হয় না। আমি নিজেও বলবো যে এটা আসলে, কারণ আপনি যখন একটা সংবিধানের স্ট্রাকচারাল পরিবর্তন করবেন, এটা একমাত্র পিপল সভরেন্টি দ্বারাই আপনি সেটা করতে পারেন। তার মানে
দ্য বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা কি, আ পার্লামেন্ট ইজ নট সভরেন, ঠিক আছে? তো অনেকে, আমি The কালকে people are পড়তেছিলাম, sovereign, not the parliament. কারেক্ট, Literally. এক জায়গায় কালকে দেখতেছিলাম কেউ একজন বলতেছে যে আমরা একটি, ও বা আপনার যদি ৩ জোটের রূপরেখা দেখেন, আপনার ৯০ সালে যেটা হয়েছে, ওখানে লেখা ছিল যে আমরা একটা সার্বভৌম পার্লামেন্ট গড়ে তুলবো, ঠিক আছে? মানে সংবিধানের সার্বভৌমত্ব আসলে হচ্ছে একটা ফার্স, এটা মানে একটা রিপাবলিক রাষ্ট্রে জনগণ হচ্ছে সার্বভৌম, সংবিধান এই সংসদ বা সংবিধানও আসলে সার্বভৌম না। হ্যাঁ, জনগণের সার্বভৌম ক্ষমতাকে ইউটিলাইজ করে ফর স্মল পিরিয়ড অফ টাইম আইনসভা আইন প্রণয়ন করার জন্য, আর স্ট্রাকচার সে গাঠনিক ক্ষমতাকে লেখা থাকে হচ্ছে সংবিধানে, ঠিক আছে? সো যেটা বলা হচ্ছে যে আমরা এখন একটা সাংবিধানিক আদেশ দিব, কিন্তু ইলেকশনের সাথে সেই সাংবিধানিক আদেশের বৈধতা গণভোটে যাবে। তার মানে জনগণ বলবে যে সেটা তার সার্বভৌম আকাঙ্ক্ষার প্রকাশ কিনা। সেটা যদি সে বলে, তার মানে হচ্ছে সেই যেই সনদগুলা আসছে, সেই সনদগুলা আসলে সংবিধান হিসেবে বলবৎ হবে। আর না হলে কি হবে সেটা আরো কমপ্লিকেটেড আলাপ আমরা পরে করতে পারি। আপাতত আমি এখানে ছাড়তেছি। সাকিব, তকির ভাই, আপনারা কিছু বলার থাকলে বলেন। হ্যাঁ, সাকিব ভাই, আপনার মতামত দেন। না, আমার মতামত আসলে এই ব্যাপারে আমি জানি না, আজাদ ভাই তো খুব চমৎকার কথা বলেন এবং ওনার এই ব্যাপারে যথেষ্ট এক্সপার্টিজ আছে, কিন্তু আমি হচ্ছে একটু সাধারণ মানুষের মতো চিন্তা করি। আর আমি যখন এই যে ড্রাফটটা আমার সামনে আসছে, আমি প্রচুর নোট অফ ডিসেন্ট দেখছি। আমার ঠিক মনে নাই ঠিক স্পেসিফিক কোন ইস্যুতে কোন দলগুলা, সিপিবির নামটা বারবার আসছে। আমি আপনাকে বলছি, যেসব গুরুত্বপূর্ণ প্রস্তাবে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত আছে সেগুলি হলো: এক, রাষ্ট্রের মূলনীতি। এই প্রস্তাবে ভিন্নতা আছে বাংলাদেশ জাসদ, সিপিপি বাসদ এবং বাসদ মার্ক্সবাদী এবং গণফোরামের, ঠিক আছে? এটা হচ্ছে এক। রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি হচ্ছে ২, সেখানে ভিন্নমত আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের। ৩, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব। কিছু কিছু ক্ষেত্রে ভিন্নমত আছে বিএনপির, এনডিএম, জমিয়তে ওলামা ইসলাম, বাংলাদেশ লেবার পার্টি এবং ১২ দলীয় জোট এলডিপি। প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, সেখানে ভিন্নমত আছে বিএনপির, এনডিএম, ১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোটের। সেখানে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে অলরেডি, সেটা আমরা জানা কথা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হচ্ছে ৫। বিএনপি সেই গঠন প্রক্রিয়া সংসদের হাতে ন্যস্ত করার পক্ষে। কিছু অংশে ভিন্নমত আছে বাংলাদেশ লেবার পার্টি, এনডিএম, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, জমিয়তে ওলামায়ে ইসলাম এবং বাংলাদেশ নেজামাত ইসলামী পার্টির। ওরা এই বিষয়েও ডিসেন্ট দিয়ে রাখছে। এখন আসেন নাম্বার ৬, সেখানে বলা হচ্ছে উচ্চকক্ষে পিআর, সেখানে বিএনপির এবং এনডিএম এর ভিন্নমত আছে। তারপরে হচ্ছে উচ্চকক্ষে প্রার্থীর তালিকা প্রকাশ, বিএনপি এবং এনডিএম এর ভিন্নমত আছে এখানে। ৮ নম্বর হচ্ছে উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা, সিপিবি, এনডিএম, জমিয়তে ওলামা এবং আম জনতার দলের, সেখানে ভিন্নমত আছে। এবং ৯ নম্বর হচ্ছে নারী আসন বিধান, সেখানে সিপিবি, বাসদ এবং আম জনতা দল ভিন্নমত পোষণ করছে। ১০ নম্বরে আসে ন্যায়পাল নিয়োগ, সেখানে সরকারি কর্ম কমিশনের নিয়োগ, মহা হিসাবরক্ষক নিয়োগ এবং নিয়ন্ত্রণ নিয়োগ ও দুর্নীতি দমন কমিশনের নিয়োগ। সেখানে মানে একটা দল নিরপেক্ষ লোকজনের নিয়োগের কথা বলা হচ্ছে। সেখানে বিএনপি, এনডিএম, ১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোটের ভিন্নমত আছে। এবং ১১ নম্বর, লাস্ট অ্যান্ড ফরমোস্ট, ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের পক্ষভুক্ত হওয়া, সেখানে জামাতে ইসলামী, গণতান্ত্রিক বাম ঐক্য, জাকের পার্টি, জেএসডি এবং বিএসপির ভিন্নমত আছে। সবাইকে আমরা চিনিও না, যাই হোক, সেখানে একটা এই ৯টা নোট অফ ডিসেন্ট সেখানে আছে, সেগুলো বলে দিলাম দর্শকদের ক্ষেত্রে। জি ভাই, আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সাধারণ মানুষ হিসেবে আমার যেটা কনসার্ন, যে কারণে জুলাই সনদের আকাঙ্ক্ষা মানুষের মনে আছে, সেটা হচ্ছে যে আমরা যাতে আর ফ্যাসিবাদী শাসন না দেখি, অথবা সব ক্ষমতা একজনের হাতে চলে যায়, তারপর সে আস্তে আস্তে একজন ফ্যাসিবাদী শাসক হয়ে ওঠে, এই জিনিসগুলো যাতে আমরা না দেখি। তো জুলাই সনদের বিভিন্ন ব্যাপারে স্ট্রাকচার, আপনি যেমন বলছিলেন যে রাষ্ট্রপতির ক্ষমতা কি কি থাকবে, প্রধানমন্ত্রী কোন কোন ইনস্টিটিউশনের হেড হবেন, তারপরে যে মহা হিসাব রক্ষক নিয়োগে প্রধানমন্ত্রীর সে থাকবে কিনা, তো এই ব্যাপারগুলোই কিন্তু আসলে ডিফাইন করে যে প্রধানমন্ত্রীর হাতে একক ক্ষমতা। জুলাই সনদের বিভিন্ন ব্যাপারে স্ট্রাকচার, আপনি যেমন বলছিলেন যে রাষ্ট্রপতির ক্ষমতা কি কি থাকবে, প্রধানমন্ত্রী কোন কোন ইনস্টিটিউশনের হেড হবেন, তারপরে যে মহা হিসাব রক্ষক নিয়োগে প্রধানমন্ত্রীর সে থাকবে কিনা, তো এই ব্যাপারগুলোই কিন্তু আসলে ডিফাইন করে যে প্রধানমন্ত্রীর হাতে একক ক্ষমতা আছে কি নাই।
সবগুলো ইনস্টিটিউশন কি প্রধানমন্ত্রী একজনই কন্ট্রোল করবেন নাকি করবেন না, এই কয়েকটা ব্যাপারেই কিন্তু আসলে এটা নির্ধারিত হয় বলে আমার মনে হয়। যে বিভিন্ন ইনস্টিটিউশনের হেড নিয়োগ হবে এই ব্যাপারে প্রধানমন্ত্রীর সে থাকবে কিনা, বা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে পাওয়ারের যে ব্যালেন্স, এই ব্যাপারগুলো আমার কাছে মনে হচ্ছে বেশ ইম্পর্টেন্ট এই মুহূর্তে বাংলাদেশের জন্য, যেহেতু আমরা একটা ট্রানজিশন পিরিয়ডে আছি। তো এই জিনিসগুলোতেই আমি বারবার দেখছি যে বড় দলগুলোর নোট অফ ডিসেন্ট। তো এটা আমার কাছে একটা পার্টিকুলার কনসার্নের ব্যাপার মনে হচ্ছে আর কি, যে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর পাওয়ারের ব্যালেন্স হবে এই ব্যাপারে কেন সবাই এখনো একমত হতে পারলো না, বা এই যে প্রধানমন্ত্রী যে সব ইনস্টিটিউশনের এই যে মহাহিসাব রক্ষক কর্মকর্তা ন্যায়পাল নিয়োগে ওনার হস্তক্ষেপ থাকবে না, একটা বেশ মেজর একটা সাফিসিয়েন্ট প্রফিসিয়েন্ট একটা কন্ট্রিবিউশন থাকবে না, এই ব্যাপারে সবাই যে একমত হতে পারছে না, বিশেষ করে বড় দল বিএনপি, এইটা আমার কাছে একটা কনসার্ন মনে হচ্ছে। আপনাদের কাছে এই ব্যাপারটা কি মনে হয়? হ্যাঁ, আসলে এটা তো বিএনপি তো আসলে পাওয়ার পলিটিক্স করে। ওরা তো আসলে পাওয়ারটা ছাড়বে কেন? যে যে আমরা কিন্তু এই চ্যানেলে আজব ভাইয়ের সাথে গতদিনে আমরা কথা বলছিলাম যে এস্টাবলিশমেন্ট পাওয়ার ছাড়বে না। পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট হোক, সেটা মিলিটারি এস্টাবলিশমেন্ট হোক, কিংবা যে এস্টাবলিশমেন্টটাই বাংলাদেশে গত 50 বছর থেকে জমিদার জমিদারি প্রথার মতো করে দেশ চালিয়ে আসতেছে, তারা তো সেই জায়গাটা ছাড়বে না। কিন্তু আমরা আসলে বলতে চাই যেটা হচ্ছে এটা আমার পার্সোনাল ভিউ, আমাদেরকে আসলে এই এস্টাবলিশমেন্টটাকে ফোর্স করতে হবে উইথ প্রপার ইনিশিয়েশন, যেটা আসলে এস্টাবলিশমেন্টে আর ইগনোর করতে পারবে না। সেটাই কিন্তু এই ক্ষেত্রে আজব ভাই কিছু বলতে চান মনে হয়, বলেন। না, আপনি শেষ করেন, আমি আপনাদেরকে একটু বেসিকে নিয়ে যাব। আসলে আসলে আমরা তো অনেক সামনে চলে আসছি। আমার মনে হয় আমাদের দর্শকদের জন্য আরো বেসিক ভাবে আমরা যদি চিন্তা করি, পাওয়ার ডাইনামিক্স এর বাইরে চিন্তা করি, তাহলে করতে পারো। আপনি শেষ করেন, আমি বলবো একটু। না, আমি শেষ, আমি তো শুধু যোগ করলাম এখানে, আপনি বলেন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা প্রথমে ধরে নেই যে আমাদের তো অনেক পাওয়ার ডাইনামিক্স আছে। এটা অমুকে এটা চাচ্ছে, তমুকে সেটা চাচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা সবসময় আলাপ করি কি আমাদের আসলে একটা রিপাবলিক, একটা ডেমোক্রেটিক দেশ আমাদের আসলে দরকার। তো প্রথমে আমরা এগুলো ভুলে যে যদি আমরা চিন্তা করি যে আসলে একটা কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রের কি লাগে, ঠিক আছে? একটা কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রে আসলে সরকারের তিনটা ব্রাঞ্চ থাকে, ঠিক আছে? একটা ব্রাঞ্চ হচ্ছে আইনসভা, যেখানে আইন প্রণয়ন করা হয়, ঠিক আছে? তার কাজটাই হচ্ছে আইন প্রণয়ন করা। একটা আরেকটা বিভাগ হচ্ছে নির্বাহী নির্বাহী বিভাগ, যারা কি করে, তারা যে আইনগুলো প্রণয়ন করা হয় সে আইনগুলো কার্যকর করে, ঠিক এক্সিকিউশন। আছে? এবং 3 নাম্বার হচ্ছে বিচার বিভাগ। এরা কি করে, এরা আইনগুলোকে ব্যাখ্যা করে এবং সে আইন অনুযায়ী ন্যায় বিচার নিশ্চিত করে, ঠিক আছে? 3 জন খেলোয়াড়, 3 জন রেফারি। ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, আমেরিকাতে সব সময় বারবার বলে কেউ কারো চেয়ে বড় নয়, সবাই সমান। লেজিসলেটিভ এর ক্ষমতা কোনো অংশে নির্বাহীর ক্ষমতার থেকে কম বা বেশি নয়, নির্বাহীর ক্ষমতা কোনোভাবেই জুডিশিয়ারির থেকে কম বা বেশি নয়। এখন একটা কি লাগবে, মেইন যে জিনিসটা দরকার হয় একটা দেশকে একটা গণতান্ত্রিক রিপাবলিক করতে, সেটা হচ্ছে এই 3 ব্রাঞ্চের মধ্যে একটা চেকস এন্ড ব্যালেন্স। ক্ষমতা কাঠামোর উপর্যুপরি একটা মানে বিন্যাসের মাধ্যমে একটা চেকস এন্ড ব্যালেন্স জবাবদিহিতা। তৈরি করা, বা যেটাকে বলে জবাবদিহিতা। সেপারেশন অফ পাওয়ার, ক্লিয়ার সেপারেশন অফ পাওয়ার। হ্যাঁ, সো আমরা যখন বলি যে আসলে 70 কেন আছে, প্রধানমন্ত্রীর কি ইয়ার কি উচ্চকক্ষ কেন দরকার, জুডিশিয়ারিকে মাসদার হোসেন মামলা অনুযায়ী কেন কমপ্লিটলি সেপারেশন করা দরকার, আমাদের যেই নিয়োগগুলো আছে সেগুলো সবকিছু আসলে গোজ ব্যাক টু দিস ভেরি বেসিক প্রিন্সিপল গুলো কি, টু স্টাবলিশ সেপারেশন অফ পাওয়ার, যেখানে আমাদের সেপারেশন অফ পাওয়ার নাই, ঠিক আছে? তাই আমরা যখনই যে কোনো কিছু পড়বো তখন দেখবো যে এই যে সেপারেশন অফ পাওয়ার, এই সেপারেশন অফ পাওয়ার তুই ক্রিয়েট করার পক্ষে কারা কথা বলতেছে, বিপক্ষে কারা কথা বলতেছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে ঘটনা, ঠিক আছে? এখানে অনেক সময় হয় নির্বাহী বা প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ আর লেজিসলেটিভ আইন পরিষদ, এগুলোকে আসলে এক করে দেখার কোনো কিছু নাই, এরা কিন্তু সেপারেট পাওয়ার। হ্যাঁ, তো আমি এটা বলতে চাইতেছিলাম, এই জিনিসগুলা অবশ্যই লাগবে। এবং আমি আরো অনেক ডিটেলে বলতে পারি যে সেপারেশন অফ পাওয়ারের অভাব কিভাবে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে, এটা নিয়েও লম্বা আলোচনা করা যাবে। কিন্তু সেপারেশন অফ পাওয়ার গুলো এনশিওর করতে হবে, এটা হচ্ছে মেইন আলোচনার বিষয়বস্তু।
আমি আমি আসলে এটাই বলতে চাচ্ছিলাম ভাই, দর্শকদের জন্য যারা দেখছেন, যে আমাদের জুলাই সনদের যে ফান্ডামেন্টাল কিছু আইডিয়া, যে এটা আসলে কি পরিবর্তন করবে, এটা যদি আমরা সবাই তো আসলে 27 পৃষ্ঠা পড়বে না, সবাই তো আসলে রাজনৈতিকভাবে অত বেশি সচেতনও না। তো দর্শকদের জন্য আমি একটু মানে জাস্ট বলে রাখতে চাই, আমাদের যে কয়েকটা ব্যাপারে রাষ্ট্রের যে মৌলিক সংস্কার বলতে আমরা যেটা বুঝাচ্ছি, আসবাব ভাই যেটা বললেন, যে একটা আহ, কার্যকরী গণতান্ত্রিক দেশের যে বৈশিষ্ট্যগুলো থাকে, যে সবার হাতে মানে একজনের হাতে সব পাওয়ার থাকবে না, লেজিসলেটিভ ব্রাঞ্চ, জুডিশিয়ারি ব্রাঞ্চ, এগুলো প্রত্যেকের এক একটা নির্দিষ্ট সরকারের এই ব্রাঞ্চগুলোর হাতে সমান পরিমাণ ক্ষমতা থাকতে হয় একটা কার্যকরী রিপাবলিক হতে হলে। তো আমাদের দেশটা যেহেতু এই কার্যকরী রিপাবলিক হওয়ার দিকে আমরা রওনা দিচ্ছি, সেহেতু জুলাই সনদের এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। জুলাই সনদের এই ব্যাপারটা যাতে আমাদের সত্যি সত্যি আমরা বাস্তবায়ন করতে পারি, যাতে রাষ্ট্রকে চালায় যে সংগঠনগুলা, যে ইনস্টিটিউশনগুলা, তারা যাতে সমান শক্তিশালী হয়, তা একজনের হাতে যাতে সমস্ত ক্ষমতা যাতে ন্যস্ত না থাকে, এটা হচ্ছে একটা জুলাই সনদের একটা অন্যতম মূল বিষয়। এটা এটা কিন্তু এটা করতে পারা এটা আমাদের জন্য খুবই দরকার। আমাদের জাতীয় হিস্ট্রিতে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ঘটনা এখন, যেটা যদি আমরা চেঞ্জ না করতে পারি, তাহলে আবার আমরা আগের আগের ডিসফাংশনাল স্টেট এর মধ্যে মধ্যে চলে যাবো আর কি, আমার মনে হয়। হ্যাঁ, ইট ইজ রিয়েলি মানে একটা ফান্ডামেন্টাল চেঞ্জ দ্যাট উই নিড টু ব্রিং। আসলে আমরা তো আগেও এই নিয়ে কথা বলছি, আমরা তো আসলে রাষ্ট্র হয়ে উঠি নাই কখনো। একটা রাষ্ট্র হয়ে ওঠা, তার যে সিস্টেম, যে রাষ্ট্রের একটা যে মেকানিজম থাকে, সেই মেকানিজম তো কখনো কাজ করে নাই। এতদিন পর্যন্ত যা চলে আসছিল সেটা ছিল উপরে উপরে একটা জোড়াতালি মার্কা একটা কাইন্ড অফ এ গভর্নমেন্ট, যেটা আসলে ফোর্সফুলি মানে এক্সিকিউশন করে যাচ্ছিল, মানুষের উপরে স্ট্রিম রোলার করে যাচ্ছিল বছরের পর বছর, যুগের পর যুগ। আমরা তো এখন আসলে পলিটি হয়ে ওঠার আগে আমাদেরকে এইসব মানে মানে বর্বর ধরনের ব্রিটিশ আমলের কায়দা দিয়ে এবং ব্রিটিশ আমলের আইন কানুন দিয়ে আমাদেরকে এত বছর চালানো হইলো। এখন যখন আমরা ধরেন আমাদের জেনজি থেকে শুরু করে আমরা যারা মিলেনিয়াল আছি, আমরা তো মনে করেন একটা জোর গলায় আওয়াজ তুলতেছি, অ্যাটলিস্ট আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকেও কথা বলতেছি, আমরা আওয়াজ তুলতেছি যে উই হ্যাভ টু চেঞ্জ দ্য সিস্টেম। আমাদের এই যে একটা রাষ্ট্র এবং পলিটি হয়ে ওঠা, সেটাই তো হয়নি এতদিন ধরে। তো আমাদের আসলে একটা ফান্ডামেন্টাল চেঞ্জের মধ্য দিয়ে যাইতে হবে। এই ক্ষেত্রে আমরা যে ল্যাগিংসগুলো দেখছি সেটাই আমরা আসলে তুলে আনছি আমাদের এই বিশ্লেষণের মধ্যে। আজত ভাই কি মনে করেন এই বিষয় থেকে আমরা একটু আগে মুভ করি, এবং এই যে যে একটা মানে রাষ্ট্র হয়ে ওঠার জন্য যে যে জুলাই সনদের কথা বলা হচ্ছে, সেটাকে কিন্তু একটা অন্য ভিন্ন দিক দিয়ে জনগণের কাছে পোট্রে করা হচ্ছে অনেক রাজনৈতিক কিংবা অনেক ফ্রন্ট থেকে। সেটাকে আপনি কিভাবে ডিল করবেন কিংবা করা হচ্ছে বলে মনে করেন? এবং এই জুলাই সনদের যে যে আপনার যে বাস্তবায়ন প্রক্রিয়া, আমরা একটু ওই দিকে আগাই এখন, কি বলেন? হ্যাঁ, শিওর। এখন যেটা হচ্ছে যে অনেক বাজারে অনেক আলাপ আছে। হ্যাঁ? বাজারে আলাপ আলাপ আছে, যেমন হচ্ছে যে উচ্চ কক্ষের কি দরকার বা উচ্চ কক্ষে পিআর এর কি দরকার। আবার অনেকে বলতেছে যে আ উচ্চ কক্ষ দিব, কিন্তু উচ্চ কক্ষে আপনার ভোটের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন করব না। আমরা আসন সংখ্যান প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন করব। হ্যাঁ? সো এটা সমস্যাজনক। আবার জামাত বা তারা আবার রাস্তায় নেমে গেছে যে নিম্ন কক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দরকার, উচ্চ কক্ষ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দরকার। এটাও একটা সমস্যাজনক প্রপোজিশন। হ্যাঁ? সো আ এগুলো নিয়ে আলাপ করব। এগুলোতে হ্যাঁ, ডিটেইলে হ্যাঁ, আমরা হ্যাঁ, হ্যাঁ, একটু হ্যাঁ, আলাপ হ্যাঁ, করতে পারি। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। সো প্রথম কথাটা হচ্ছে যে আসলে বোঝা দরকার যে আসলে রাষ্ট্রের বর্তমান কি সমস্যার জন্য আসলে আমরা একটা উচ্চ কক্ষের কথা বলতেছি বা অনেকে বলতেছে, এবং কেন বলতেছে একটা উচ্চ কক্ষে একটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ ভোটস দরকার। এটার জন্য প্রথমে বুঝতে হবে যে একটা মজার কথা হচ্ছে, আমি জানি না আপনারা যদি সামাজিক বিজ্ঞান বই পড়ে থাকেন বাংলাদেশে 7, 8, 9 এ হয়তো পড়ছেন যে স্কুলে পড়ায় কি যে আ বাংলাদেশের সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয়। হ্যাঁ? এর থেকে বড় মিথ্যা কথা আর আসলে কিছু হইতে পারে না যে মানে বাংলাদেশের কোরআন সংবিধান কোরআন কোরআনের মতো কিংবা বিভিন্ন ধর্মগ্রন্থের মতো করে মানে ভাবা হইতো আমাদের বাঙ্গু এলিটদের। আমি আসলে এই কথাটা আহ, বলি আর কি। এবং আমাদের চেতনা বিক্রি করা লোকজন আসলে এই সংবিধানকে ধর্মগ্রন্থের মতোই বিলিভ করেন এবং আমাদেরকে সেটা খাওয়াইতে চান আর কি। না, সেটা একদিকে আছে, আইডিওলজিক্যাল দিক থেকে আছে। আমি বলতে চাচ্ছি দুষ্পরিবর্তনীয় বলা মানে হচ্ছে কি সহজে পরিবর্তন করা যাবে না বলতেছে। হ্যাঁ? আসলে এটা কোনো মতেই কখনোই দুষ্পরিবর্তনীয় না। আমি দুইটা
নাম্বার বলি, হ্যাঁ, একটা হচ্ছে 2001 সালে যখন বিএনপি 4 দলীয় ঐক্য জোট যখন ক্ষমতায় আসছে, তারা সর্বসাকুল্যে ভোট পাইছে হইতেছে 41%, ঠিক আছে? সেটা দিয়ে তারা 2/3 মেজরিটি নিয়ে আসছে, ঠিক আছে? তার মানে চিন্তা করেন, আপনার আসলে যদি মেজরিটি পাইতে হইলো, আপনার যদি মেজরিটি সাপোর্টও কিন্তু 50% সাপোর্ট দরকার। সরকার গঠন করার জন্য যদি আপনার মেজরিটি দরকার চিন্তা করেন আপনি অনেক সময়, তাহলে 50% ভোট দরকার। কিন্তু আপনি আসলে অ্যাবসলিউট মেজরিটি ইন দ্য হাউস পাচ্ছেন 41% ভোট দিয়ে। 2008 সালের ইলেকশনে আওয়ামী লীগ 14 মহাজোট তারা ভোট পাইছে 48%। তারা 3/4 মেজরিটি নিয়ে আসছে এবং এরা দুইজনেই বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে দেশকে সমস্যার দিকে ঠেলে দেওয়ার মতো কাজ করছে। যেমন বিএনপি কি করছে, তত্ত্বাবধায়ক সরকার, আমি পার্সোনালি আমার তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধায়ন প্রসেস নিয়ে নিজেরও সমস্যা আছে, কিন্তু এটা একটা প্রয়োজনীয় এগ্রিমেন্ট among the political stakeholders in the country। বিএনপি যেটা করলো যে প্রধান বিচারপতিদের অবসরের সময়সীমা বাড়ায়, সেখানে একটা রাজনৈতিক একটা সংকট ক্রিয়েট করলো, যেখান থেকে আসলে দেশ একটা খুব 1/11 মতো ঘটনা আসলে ঘটলো। তাদেরকে আমি একমাত্র প্লেয়ার বলবো না, এখানে আসলে আওয়ামী লীগ এবং অন্যদের রোলও আছে, কিন্তু দেশ আসলে একটা 1/11 মতো জায়গায় গেল। সেখান থেকে কি হলো, দেশ আসলে একটা গণতন্ত্রহীনতার দিকে, ফ্যাসিবাদের দিকে আস্তে আস্তে চলে গেল। 2008 সালে আওয়ামী লীগ যখন আসলো, তারা এসে কি করলো, তারা তত্ত্বাবধায়ক সরকারই বাতিল করে দিল। তাছাড়া আরো অনেক কনস্টিটিউশনাল টেম্পারিং করলো, কিন্তু এগুলো কোনো কিছু করার জন্য তাদের মেজরিটির সাপোর্টেরও প্রয়োজন হয় নাই, ঠিক আছে? এবং তারা বারবার কি বললো, একই কথাই বললো যেগুলো আজকে লোকজন বলতেছে, কি আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা লাগবে, এজন্য আমরা ইলেকশন করতেছি 2014 সালে, নির্বাচন তো লাগবেই, নাহলে তো আসলে কি হচ্ছে, মানে আপনার পিপল সভারেন উইল এর ডকুমেন্ট হওয়ার কথা সংবিধান, সেটা আপনার পিপলের ম্যান্ডেট না নিয়ে আপনি ইচ্ছা মতো পরিবর্তন করলে এবং পিপলের সভারেন উইলকে ডিনাই করার জন্য সেই পুস্তিকাটা বারবার আপনি সামনে তুলে ধরলেন আর কি। সো এভাবে আসলে কাজ করে। সো সোজা কুইকলি চলে আসি, তার মানে হচ্ছে আমরা যদি একটা আপার হাউস করি যেটাতে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন আছে, সেটা কি হবে, ভবিষ্যতে যখন আমরা এই পরিবর্তনগুলো করতে চাইব, তখন কনস্টিটিউশনাল একটা সেফটি নেট হিসেবে, কনস্টিটিউশনাল চেঞ্জের একটা সেফটি নেট হিসেবে এটা কাজ করবে, যাতে বোঝা যাবে যে একটা ওয়াইডার কনসেনসাস, পলিটিক্যাল কনসেনসাস থেকে যাতে জিনিসগুলো হয়। হ্যাঁ, এই জিনিসটা আমরা আপার হাউস দিয়ে করতে চাইবো না, আমরা বলছি আপার হাউস করো এবং সেখানে একটা কি বলে সেখানে ওই যে কনস্টিটিউশনাল চেঞ্জের জন্য সেটাকে একটা রিকোয়ারমেন্ট হিসেবে দাঁড় করা। তাছাড়া আরো অন্যান্য কাজ আসলে আপার হাউসের করার কথা, যেমন তার লেজিসলেটিভ ওভারসাইট করার কথা কিছু, আমি জানি না যে কিছু, আমি হইলে অবশ্যই প্রস্তাব দিতাম যে কিছু যে আপনার নিয়োগ ইত্যাদি জিনিসে উচ্চ কক্ষের, যে আমাদের একটু অন্যভাবে দেয়া আছে, মানে আমাদের এখানে যে সেনেট হিয়ারিং এর মতো, সেটা কথা বলছেন, সেনেট হিয়ারিং এর মতো, কারেক্ট কারেক্ট। সো যাতে আসলে পাবলিকের সামনে জিনিসগুলা আনা যায়, বাট এগুলো কিছু হবে আসলে, যেমন ওই যে বলা হয়েছে যে সেনেটে এসে ওই যে নিচে যেই আইনগুলা করা হবে, সেই আইনগুলা নিয়ে আসলে আলাপ আলোচনা এখানে করা হবে। সো পাবলিক আলাপ আলোচনা যদি আসলে মোর বাইপার্টিজান একটা জায়গায় হয়, সেটা অ্যাটলিস্ট কি করবে, আপনি যদি সেটাকে পুরোপুরি ভাবে ব্লকও করতে না পারেন, আপনি জনগণের সামনে জিনিসগুলোকে নিয়ে আসতে পারবে, ঠিক আছে? সেটা তো একটা অনেক বড় চেকস এন্ড ব্যালেন্স, কিন্তু আসলে পিপলস যে থিঙ্কিং বা পিপলস যে অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ল আর লেজিসলেশন, সেটাও একটা বড় ব্যাপার। সো এই জন্য আসলে আমাদের আপার হাউসটা দরকার। হ্যাঁ, আর লোয়ার হাউসে যদি আমরা পিআর করি, তাহলে যেটা কি হবে, সমস্যা যেটা হবে সেটা হচ্ছে আমরা একটা শক্তিশালী সরকার করতে পারবো না, ওই একই কারণেই। কিন্তু আমরা কিন্তু শক্তিশালী সরকার আমাদের প্রয়োজন, কারণ আমরা জানি যে কারণ এখানে বারবার বিভিন্ন জায়গায় দেখা গেছে লোয়ার হাউসে আপনি যখন পিআর করে বারবার হাং পার্লামেন্ট করে চেষ্টা করবেন যে গভর্নমেন্টকে এফেমেরাল করার জন্য, তখন যেটা হয়, অনেক ফ্রিঞ্জ, মনে করেন যার কাছে 5% ভোট আছে,
অনেক ফ্রিঞ্জ এসে সরকারের ভিতর ঢুকে যাবে। আমি একটা এক্সাম্পল দিই, অনেক এক্সাম্পল দেওয়া যাবে। যেমন ইসরায়েলে বেন গাভিরের কথা যদি বলি, হ্যাঁ, এরা হচ্ছে আলট্রা রাইট উইং, অ্যাবসলিউটলি জেনোসাইডাল জায়নিস্ট, হ্যাঁ। তারা কিন্তু আপনার সরকারের ভিতর ঢুকছে, হ্যাঁ। ঢুকে লিকুড পার্টি ওয়াজ অলরেডি সেন্টার রাইট উইং পার্টি, এদেরকে আরো অনেক এক্সট্রিমে টেনে নিয়ে গেছে। সো এই ধরনের ফ্রিঞ্জ গুলা সরকারের ভিতর ঢুকে যায়। সো এই বন্দোবস্ত আমরা চাই না, ঠিক আছে। আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো যে মেজরিটির ভিত্তিতে এক্সিকিউটিভ করার জন্য আসলে প্রেসিডেন্সিয়াল সিস্টেম আসলে যাওয়ার কথা ছিল, বাট এনিওয়েজ উই হ্যাভ টু মেক ডু উইথ হোয়াট উই গেট। সো এই হচ্ছে ঘটনা আর কি এখন। গুড। সাকিব ভাই কি কিছু বলবেন এই বিষয়ে? না, উচ্চকক্ষ নিম্নকক্ষ পিয়ার নিয়ে আসলে ভাইয়ের আলোচনাটা যথেষ্ট এক্সস্টিভ। আমার আসলে এখানে অ্যাড করার কিছু নাই। ঠিক আছে, নো প্রবলেম। সেই সাথে আমরা চলে যাই নেক্সট আমাদের যে কথা সেটা নিয়ে। তো লেটস গেট ব্যাক টু আমরা যদি পরের যে টপিকটা আমরা যেটা গত সপ্তাহে দেখছি সেটা হচ্ছে আপনার জামায়াতে ইসলাম এবং বিভিন্ন ইসলামী দলগুলা আহ, আজকে একটা প্রোগ্রাম করলো, একটা রাজপথের কর্মসূচি ছিল। তো ওনারা সবাই মিলে একটা ধরেন আরো অনেক জোট হওয়ার কথা ছিল, কিন্তু শেষমেশ দেখা গেল যে এনসিপি কিংবা সমমনা জোট মানে সমমনা দলগুলো ইসলামী দলগুলোর সাথে আসলো না। এখন জামাতে ইসলাম এবং আরো 3টা দল মিলে তারা রাজপথের কর্মসূচি দিল নিম্নকক্ষে পিআর এবং অন্যান্য আনুষঙ্গিক আহ, যে দাবি দাবা সেটা নিয়ে। তো এখন জনমনে প্রশ্ন হচ্ছে এই আন্দোলনটা আসলে কার বিপক্ষে? অনেকে বলছেন যে সেটা একটা রাজপথের শোডাউন, যাতে বিএনপিকে চাপে ফেলা যায় এবং সেই প্রেসার দিয়ে দাবি দাবা কিছুটা আপনার মানে এগিয়ে আনা যায়, সেটা একটা ব্যাপার। আবার অনেকে বলছেন যে এটা স্রেফ সরকারকে একটা প্রেসারে ফালানো। দ্য রিজন ওনারা মনে করতেছেন যে ঐকমত্য কমিশন অনেকটাই ফেল করছে, ওনাদেরকে আরো 15 দিন এক্সটেন্ড করে দেওয়া হয়েছে, যেহেতু এখনো কোনো বাস্তবায়নের ঐকমত আসা যায় নাই। সো দিস এটা হচ্ছে আমাদের এই পর্বের আলোচনার প্রিঅ্যাম্বল। তো এরপর থেকে সাকিব ভাই কি মনে করেন আপনি, জামাত এই মুভটা কেন নিল? এটা থেকে ওদের ভালো হবে নাকি খারাপ হবে? এটা কি ব্যাকফায়ার করার চান্স আছে নাকি, কিংবা জনগণ এটার পক্ষে আছে নাকি? আপনার আইডিয়াতে কি বলে, আপনি কি মনে করেন এ বিষয়ে? আই ক্যান অনলি গেস যে ওরা কেন এটা করছে। আমার কাছে মনে হয় যে অল্প দিন আমার যে অল্প জ্ঞান যেটা বলে রাজনীতি যেটুকু আমি বুঝছি, আমার কাছে মনে হচ্ছে জামাত একটা মেজর প্লেয়ার হওয়ার দিকে শিফট করছে। তো মানে ওরা তো সবসময় বিএনপির হাত হিসেবে ছিল। আমরা আমরা ছোটবেলা থেকে জামাতের রাজনীতি দেখছি, ওরা বিএনপির সাথে জোটে আছে। দেন ওরা কিছু ভোট দেয়, বিএনপিকে কয়েকটা আসন দেয়, ওরা বিএনপির মার্কাতে ইলেকশন করতে দেখছি আমি, অ্যাটলিস্ট যে 2টা ইলেকশন দেখছি। আমার কাছে মনে হয় এখন যেহেতু জামাতের অনেক সমর্থকরা মনে করছেন যে ওরা যেহেতু এখন একটা বড় দল, মেজর পার্টি, বিএনপির বিরোধী পার্টি হয়তো, তো তারা হয়তো নিজেদের একটা রাজপথে নিজেদের একটা শক্তির পরীক্ষা করছে আর কি, যে আমরা একটা মেজর দাবি নিয়ে আসব এবং আমাদের দাবির চারপাশে ছোট ছোট দলগুলা হচ্ছে যেমন আগে আগে বিএনপির চারপাশে যেমন ছোট ছোট দল জড়ো হতো, বিএনপির একটা দাবির দাবির সাপেক্ষে সবাই আশেপাশে ঘূর্ণন মানে মানে বিএনপি হচ্ছে মেইন স্টার, দেন বাকি সবাই কো স্টার। তো হ্যাঁ, আমার কাছে মনে হয় জামাত হচ্ছে এখন ওদের নিজেদের যে ওরা যখন মেজর প্লেয়ার এবং আমরা ছোট ছোট প্লেয়ার গ্যাদার করবো, আশেপাশে রাজনৈতিক প্লেয়ার গ্যাদার করবো আমাদের দাবির ভিত্তিতে। তো এই ব্যাপারটা তো ওরা কতটুকু আগাইতে পারে এটা আরো আগে থেকে দেখতেছে, যে দেখি আমাদের সাথে আরো দল আসলে সেটা নির্বাচনের জন্য কতটুকু শক্তিশালী একটা জোট গঠন হইতে পারে কিনা। হয়তো এটা জাস্ট একটা ট্রায়াল, প্রবাবলি ওরা দেখবে যে ওরা যদি ফেল করে দেন ওরা সরে আসবে ওদের দাবি থেকে, এরকম। এটা আমার আমার মনে হয়, মাই হাম্বল ওপিনিয়ন। আপনাদেরটা চান্সেস কি জানান। মনে করেন? আসলে আমি আপনার কথার সাথে খুবই একমত। আমি আসলে এটাকে একটা প্রেশার টেকটিক হিসেবেই দেখতে চাই। আমার মনে হয় যে ওনারা জাস্ট একটু রাস্তায় শোডাউন করতে ওনাদের পাওয়ার দেখাইতে যাচ্ছেন কিংবা ওনাদের জনসমর্থনের কথা বলতে যাচ্ছেন। ইন মাই ওপিনিয়ন, ইফ ইউ আস্ক মি, ইট ইজ জাস্ট এন ওভার এস্টিমেশন অফ দেয়ার পাওয়ার। আর স্পেশালি ডাকসু নির্বাচনের সাফল্য, শিবিরের সাফল্য আসলে ওনাদেরকে এই দিকে ঠেলে দিছে বলে আমি মনে করি। সে একই সাথে ওনাদের একটু ওভার এস্টিমেশনের যে আহ, মানে একটু ওভার হাইপ তোলাও, এটাও আমি মনে করি, টু বি অনেস্ট। বাট দেন এগেন
আই এম জাস্ট গিভিং আউট মাই সিম্পল ওপিনিয়ন, এবং এটাই আড্ডা। আপনি কি মনে করেন আসাদ ভাই? হ্যাঁ, আমি আর একটু এক্সপ্লিসিটলি বলবো যে আমি মনে করি জামাত ইসলাম হঠকারিতার রাজনীতি করতেছে বাংলাদেশে, আবারও তারা শুরু করে দিয়েছে হঠকারিতার রাজনীতি করা। আমি এটা কয়েকটা এক্সাম্পল দিয়ে বলে দিই। একটা হচ্ছে যে আলাপ চলতেছিলই না আমাদের, যে আমরা নিম্ন কক্ষে পিয়ার নিয়ে কোনো ডিসকাশন হচ্ছিল না, সেটা তারা নিয়ে আসলেন সামনে। কেন নিয়ে আসছেন? আমি আর কোনো রিজন দেখি না। রিজন একটাই, যে ওনারা তাদের যে ছোট ভোটার বেস বা সেটা মনে করছেন তারা আরো বড় হয়েছে, সেইটা দিয়ে তাদের সরকারের ভিতর ঢুকে যাওয়ার একটা চিরস্থায়ী বন্দোবস্ত করার একটা রাস্তা হিসেবে ওনারা দেখছেন। ঠিক আছে? তো ওনারা বাংলাদেশের সরকার, বাংলাদেশের স্টেবিলিটি ইত্যাদি জিনিস না দেখে, জনগণের কথাটা না ভেবে, তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই প্রস্তাব সামনে নিয়ে আসছেন, এবং একই সাথে বলতেছেন যে নিম্ন কক্ষ পিয়ার চাই, উচ্চ কক্ষ পিয়ার চাই, যেটা একটা ননসেন্স আইডিয়া। কেন আমি নিম্ন কক্ষে পিয়ার যদি আমার হয়, উচ্চ কক্ষ আমার কেন প্রয়োজন? আমার তো প্রয়োজনই হবে না কোনো উচ্চ কক্ষ। ইনাফ চেক এন্ড ব্যালেন্স আমার তৈরি হয়ে গেছে, নাম্বার ওয়ান। নাম্বার দুই হচ্ছে, যেহেতু তারা জনসংযোগে বিশ্বাস করে না, ক্যাডার ভিত্তিক নিজেদের ভিতরের ক্লোজ নিট পলিটিক্যাল সার্কেলে বিশ্বাস করে, সুতরাং মানুষের সাথে গিয়ে, হ্যাঁ আমাদের রাজনীতিতে অনেক সমস্যা আছে, যে আমাদের রাজনীতিতে অনেক সমস্যা আছে, যে যেমন আমাদের জনসংযোগ যথেষ্ট নাই, মানুষজনের টাকার রাজনীতি চলে, মনোনয়ন বাণিজ্য আছে, কিন্তু তবুও কি, যে আমরা চাই যে জনগণ তার নিজের প্রতিনিধি আইন করার জন্য পাঠাবে। এটা কি, এটা কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে জনগণ আইন প্রণয়ন করে। কিভাবে করে? তার প্রতিনিধির মাধ্যমে। তো আপনি তাদের কাছ থেকে সেটা কেড়ে নিতে চাইতেছেন, মানে এটা হইতেছে ক্ষমতার রাজনীতি, পিপল থেকে দূরে দূরে সরে গিয়ে। ঠিক আছে? সো এই হচ্ছে সমস্যা। আর দ্বিতীয় হচ্ছে কি, যে আমাদের তো আলোচনা এখনো চলতেছে, আলোচনা থেকে আপনি ওয়ার্কআউট করতে পারেন, আপনি বলতে পারেন যে আমি এই সনদে সিগনেচার করব না, আমার বিভিন্ন আলাপ আছে, সেগুলো কিছু কিন্তু হচ্ছে না। সেগুলো কিছু না করে আমি রাস্তায় গিয়ে সেখানে আমি কার বিরুদ্ধে কি আন্দোলন করতে চাচ্ছি আমি আসলে জানি না। সো এগুলোকে আমি পজিটিভ ভাবে দেখতেছি না একটাও। হ্যাঁ, এগুলোকে আমি খুবই নেগেটিভ ভাবে দেখতেছি। এবং এই যে একটা প্রোগ্রেসিভ হওয়ার ছদ্মবেশ গ্রহণ করা, ঠিক আছে, এটাকেও আমি বিশ্বাস করতেছি না, একদমই বিশ্বাস করতেছি না। কারণ এগুলা হচ্ছে যে কৌশলের রাজনীতি। আমরা যখন বিজেপিকেও দেখছি, বিজেপিও যখন আপনার প্রথমবার ক্ষমতায় আসছে, বা এইবারও এই দফা যখন প্রথমবার মনে হয় কখন আসছিল, 90 দশকে যখন প্রথমবার আসছিল, তখনও কিন্তু তারা একটা মোর ডেমোক্রেটিক পলিটিক্স এর কথা বলে আসছে। এবারও মোদির সাথে যখন প্রথমবার আসে, তখন তারা মোর বিকাশ বলেন বা মানে মানে নাগরিক অধিকারের কথাগুলো বলে আসছে। ঠিক আছে? কিন্তু ফ্যাসিজমের রাজনীতি, যে ফ্যাসিস্ট রাজনীতি, সেটা কিন্তু বের হয়ে আসছে। সো আমিও জামাতে ইসলামের প্রোগ্রেসিভ হওয়া, এগুলোকে আমি কৌশল হিসেবে দেখতেছি। তার মানে নীতির থেকে দূরে গিয়ে তারা কৌশল নিচ্ছেন, যে আমরা এখন মহিলাদেরকেও নিব। নেন, খুব ভালো কথা, হ্যাঁ, কিন্তু আপনাকে ক্লিয়ার বলতে হবে যে এটা আমার নীতিগত অবস্থান। ঠিক আছে? এইটা আমি ইসলামিক শরিয়া আইন করতে চাই, এটা আমার ইসলামিক শরিয়া আইনের আউটলাইন। ঠিক আছে? এর মধ্যে আপনি মহিলা নেন, হিজাবওয়ালা নেন, হিজাব ছাড়া নেন, নেকাবওয়ালা নেন, নেকাব ছাড়া নেন, হিন্দু নেন, বৌদ্ধ নেন, খ্রিস্টান নেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি সামনে এসে প্রোগ্রেসের কথা বলবেন, আর আপনার সিনিয়র নেতারা গিয়ে টক শোতে গিয়ে মানুষকে হরদরে নাস্তিক বলবে, আর আপনার কর্মী সমর্থকরা বট করে আপনার বিরুদ্ধে কোনো কথা বললেই তাকে আপনি মনে করেন মুরতাদ বলেন, ইসলাম বহির্ভূত বলেন, তাকে হত্যাযোগ্য করে তুলবে। এই রাজনীতি হচ্ছে ফ্যাসিস্ট রাজনীতি। এই রাজনীতিকে আমরা প্রতিরোধ করব যদি এই রাজনীতি আসে। সুতরাং আমরা জামাত ইসলামের অবশ্যই গণতান্ত্রিক অধিকার সম্পর্কে, জনগণের এজেন্সির উপর 100% আমাদের ঈমান আছে, কিন্তু ফ্যাসিজমের রাজনীতি করে জনগণের এজেন্সি কেড়ে নেওয়ার রাজনীতি যদি হয়, সেটা 100% পপুলার হইলেও সেটার বিরুদ্ধে কথা বলতে হবে। ঠিক আছে? এই হচ্ছে আমার টেক। সো আমি জামাত ইসলামকে খুবই উইথ ম্যাগনিফাইং গ্লাস পর্যবেক্ষণ করতে থাকবো। কারণ কি? কারণ আমি বলবো যে আওয়ামী লীগ আমাদের দেশে যে কাজটা করছে, কি করছে, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, আমাদের সংগ্রাম, সে সব ইতিহাসকে তারা কুক্ষিগত করে সেই সব ক্ষমতা সে কেড়ে নিয়ে গেছে, তাই তো? জামাত ইসলামও কিন্তু আসলে সেম সিমটমটা আছে। বিএনপি যেটা আসলে করার
ক্ষমতা আসলে নাই। অনেকে মনে করে যে বিএনপি কি ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে? না, আপনার ফ্যাসিস্ট ফাউন্ডেশন আপনার নাই। কারণ আপনার আইডিওলজিক্যাল সেই ফাউন্ডেশন নাই, অন্য কোনো পার্টির নাই। জামাতে ইসলামের কিন্তু সেটা আছে। আচ্ছা। আপনি মুরতাদ, আপনি নাস্তিক, আপনি হত্যাযোগ্য, ঠিক আছে? কেন? আপনি জামাতে ইসলামের বিরুদ্ধে গেলে রাজাকার বলে অপরায়ণ করার রাজনীতির সাথে এর কি কোনো পার্থক্য আছে? আমি কোনো পার্থক্য দেখি না অন্তত। সুতরাং এই জায়গা থেকে তারা অবশ্যই বের হয়ে আসতে হবে, এক্সপ্লিসিটলি বের হয়ে আসতে হবে। না হলে কিন্তু তারা গণতান্ত্রিক রাজনীতি করার জন্য এখানে যোগ্য থাকবে না লং টার্মে, যদি এটাই তাদের রাজনীতি হয়। সেটাই আসলে অনেক অনেক অ্যানালিস্ট আসলে এই বিষয়ে সন্দিহান যে তাদের হঠাৎ করে এত গণতান্ত্রিক কিংবা এত উদারপন্থী রাজনীতি করার যে উদাহরণটা আমরা ডাকসুতে চাকসুতে দেখলাম, সেটা আসলে কেউ কেউ আবার বলছেন যে এটা আসলে ছাত্র শিবির থেকে পুশ করা হচ্ছে, যে ইয়াং জেনারেশন তারা কিন্তু এই জিনিসটাকে পুশ করতে চাচ্ছে, কারণ তারা জানে বাংলাদেশে আসলে অপরায়ণের রাজনীতি চলবে না। সেটা কিন্তু ঢাবি শিবির এবং জাকসুর কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবির ভালো করে বুঝতে পারছে যে আদারায়ণের, অপরায়ণের এবং একে অপরকে নাস্তিক বলে দেওয়া, মুরতাদ বলে দেওয়া কিংবা হত্যাযোগ্য করে যাওয়ার যে ট্যাগিং এর যে রাজনীতিটা, সেটা আসলে চলবে না। আমি যদি বলি এই ট্যাগিং এর রাজনীতির লিটারালি ফলাফল বিএনপি পাচ্ছে ডাকসু ইলেকশনে, একেবারে লিটারালি জামাতকে রাজাকার বলে চিল্লানো। মানে এতক্ষণ তো আপনি জামাতের বদনাম করলেন, আমি একটু আসলে জামাতকে সাপ্লিমেন্ট করি উইথ দ্য 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 বদনাম অফ বিএনপি, বিকজ look at the results. We clearly have seen, even আমি এখানে বাকছাসকেও দোষ দিব যে উনারা অপরায়ণের রাজনীতি করছেন, এবং সেই অপরায়ণের রাজনীতির কারণেই গণ অভ্যুত্থানের নায়ক যারা যারাকে মনে করি আমরা, ওনারা একেবারে এই এই হামিম থেকে শুরু করে না, আপনার ছাত্রদলের যে ছেলেটা, আপনার তার নামটা ভুলে গেলাম, এই আবিদ। সরি আবিদ, আবিদ। হ্যাঁ আবিদ, আবিদ এক্স্যাক্টলি। আবিদ ছেলেটা কিন্তু খুবই মানে ওর যে কথাগুলো ছিল সেটা কিন্তু সিগনিফিকেন্ট ছিল, এবং সে ছেলেটা কিন্তু অনেক মেধাবীও, মানে ও কিন্তু ভালো ছাত্র এবং আপনার স্টুডেন্ট ওরিয়েন্টেড ছাত্র, কিন্তু এই একটা মাত্র বিএনপি নেগেটিভ পুশ করতে গেছে যে জামাত শিবির রাজাকার। কি হলো, কি হলো, কি এটার ওই একটা মাত্র কারণ, অপরায়ণ করতে পারবেন না। আপনার সাথে আমি কমপ্লিটলি এগ্রি করি যে একটা প্রবলেম জামাতের আছে, সেটা হচ্ছে জামাত পাবলিককে, মানে যে মাস পিপল যেটা হচ্ছে, সেই মাস পিপলের পার্টি হইতে পারবে না, এটা আমার লিটারালি আমারও বিশ্বাস। কারণ হচ্ছে একটা ক্যাডার ভিত্তিক সংগঠন যখন জনগণের কাছে যায়, যেমন আওয়ামী লীগ, ইফ ইউ লুক এট আওয়ামী লীগ, ওদের আওয়ামী লীগের ক্যাডার ভিত্তিক সংগঠন, কিন্তু মাস পিপলের সাথে হেভি কানেকশন উইথ সো মেনি লেয়ারে লেয়ারে কানেকশন। কিন্তু জামাত আসলে ওদের আদর্শগত কারণেই আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আপনাকে বিভিন্ন ধরনের জিনিস একেবারে ওরা টুকে টুকে লিখে নিবে, না তা না হলে আপনাকে দলেই নাম ঢোকাতে পারবেন না, এরকম একটা অবস্থা ছিল। আমি আজকে দেখলাম আপনার অনেক ধরনের আজকে এবং গত কয়েকদিন থেকে জামাতের এই বিজয়ের পরের থেকে শিবিরের দেখলাম অনেক অনেক যে অ্যানালিস্টই বলতেছেন যে মেবি ইট ইজ অ্যাবাউট টু চেঞ্জ, বাট জামাতের অনেক বিশ্লেষকও দেখলাম যে ওনারা বলতেছেন যে এটা হতে পারে। আমি দেখলাম শিশির মাহমুদ মনিরকে ওই দিন বলতে যে ওয়েট এন্ড সি, ডাকসু নির্বাচনে যেরকম দেখছে না, এটাও হতে পারে। আমি এখন আসলে এই বিষয়ে সেটাই যে আমাদের আমাদের দর্শকদেরকেও সেটা জানিয়ে রাখতে চাই যে আমাদের মনে হয় যে অপরায়ণের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। সেখানে যেটাই, যে দল কিংবা যে গোষ্ঠী, যে শক্তি এই রাজনীতি করবে, আইদার এটা রাজাকারের বেশে কিংবা আপনার অন্য যে কোনো ফর্মে ফিরে আসুক, সেটা মানুষ আর গ্রহণ করবে না। সিম্পল ইজ দ্যাট। তো আমরা আসলে ধন্যবাদ আজত ভাই এবং সাকিব ভাইকে। এ পর্বে আমরা একটু আসি, ফোকাস করি আমাদের আরেকটা ঘটনাবহুল সপ্তাহে। এই সপ্তাহে অনেকটা কথা হয়েছে এনসিপি এবং এনসিপির সাথে সমমনা কয়েকটা দল। প্রথমে খবর আসলো যে জামাত এবং সহ 8 দল নিয়ে একটা নির্বাচনী ঐক্য হতে যাচ্ছে, মোটা দাগে সেটা বিএনপি বিরোধী শিবির হবে। কিন্তু দেখা গেল 2 দিন পরেই নিউজটা আসলো যে এনসিপি এবং আরো কয়েকটা দল এই এই মুহূর্তে কোনো যুগপৎ আন্দোলনে যাচ্ছে না। তারা জামাতের কর্মসূচির সাথে একমত না। তারা আলোচনার টেবিলেই আসলে এই বিষয়টা, জুলাই সনদ বিষয়ক আলোচনাটা সেরে ফেলতে চায় এবং ঐক্যমতে পৌঁছাতে চায়। এখন যেহেতু জিনিসটা হয় নাই, সেরই মাঝে আমরা আরো শুনলাম যে বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন সূত্রের মারফতে জানাচ্ছে যে এনসিপি এবং গণ অধিকার পরিষদ নাকি এক হয়ে যাবে।
তারপরে জুনায়েদ সাকির, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আম, আপনার আরো ছোট ছোট দল কয়েকটা এটাকে বলা হয় আপনার আহ, গত 5 আগস্টের আগ পর্যন্ত একটা বড় রাজনৈতিক মোর্চা ছিল, আপনার গণতন্ত্র মঞ্চ, ওনাদের সাথে কথাবার্তা চলতেছে। আপনারা কি মনে করেন সেই বিষয়ে একটু জেনে নিব। প্রথমে আছেন সাকিব ভাই, আপনি বলেন এই বিষয়ে আপনার কি মতামত। এরকম একটা জোট হলে কি হবে, ভালো হবে? এনসিপির সাথে গণ অধিকার একীভূত হলে কি হবে? কি মনে করেন, এটা কি কোনো আশার সঞ্চার যোগাবে এনসিপির প্রোগ্রেসের ক্ষেত্রে, কিংবা এই এনসিপি কিংবা নতুন রাজনীতি, তরুণদের রাজনীতি? মনে করে দিতে চাই, আপ বাংলাদেশও এখানে আছে, তরুণদের পার্টি, এবং এনসিপির তরফ থেকে বলা হতেছে যে এনসিপিতে চমক আসবে, এনসিপিতে অ্যাডভাইজারি বোর্ড যুক্ত হবে, এরকম কথা শোনা যাইতেছে। কি মনে করেন? আমার এটা হচ্ছে আমি আমাদের যে নিরাপদ সড়ক চাই, সরি, প্রথম কোটা সংস্কার আন্দোলনের পর থেকে ভিপি নুরুল হক নূর উনি তো দেশের রাজনীতিতে বেশ বড় একটা নাম, এবং বিভিন্ন সময় আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে ওনাকে মাঠে দেখেছি আর কি। এবং আমি ব্যক্তিগতভাবে দেখছি উনি ওই সময় ইউনিভার্সিটিতে ছিলেন, ঢাকা ইউনিভার্সিটিতে ছিলেন, এবং ঢাকা ইউনিভার্সিটিতে আহ, এলাকার সমস্ত ছাত্রলীগের সকল কমিটি সবসময় অ্যাক্টিভলি নুরুল হক নূরকে খুঁজতো, এবং নুরুল হক নূরকে পিটাতে পারা এবং নুরুল হক নূরের ছেলেপেলে সাথে যারা থাকে তাদেরকে পিটাইতে পারা, এটা এক ধরনের স্পোর্ট ছিল আর কি, এটা গেম, মানে কে কত পয়েন্ট কামাইতে পারে, কে কত পয়েন্ট স্কোর করতে পারে। আমি নিজে দেখছি পলাশী বাজারে ওনাকে খুঁজতে। তো আমার পয়েন্টটা হচ্ছে যে আহ, উম, ছাত্রলীগ আওয়ামী লীগের বেশ ভালো একটা নির্যাতনের শিকার হয়েছেন উনি, এই জন্য মানুষের বেশ বেশ অনেক সিম্প্যাথি আছে ওনার উপরে, ওনার দলের উপরেও। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ওনার দলের ঠিক যে সময় টেক অফ করার কথা ছিল, বিশেষ করে গত ইলেকশনের আগে, আমি আসলে ঠিক ওরকম ভালো পারফরমেন্স দেখি নাই ওনাদের। মানে মানুষের কাছে যে, যেমন এনসিপি যেমন নতুন বন্দোবস্ত ব্যাপারটা নিয়ে আসছে, যে একটা একটা নতুন বাংলাদেশের কাঠামো চেঞ্জ করতে চাই আমরা, ঠিক এই ধরনের স্পেসিফিক পরিবর্তন দেখতে চাই বাংলাদেশের। এটা হয়তো আমার রাজনৈতিক জানাশোনার অভাব হতে পারে, কিন্তু আমি নুরুল হক নূরের দল থেকে, গণ অধিকার পরিষদ থেকে কখনো এরকম তারা যখন যে রেজা কিবরিয়া সাহেবকে নিয়ে আসছিলেন, তখন মনে হচ্ছিল যে ওরা টেক অফ করবে, কিন্তু ওদের মধ্যে ডেফিনেটলি একটা সমস্যা তৈরি হলো, ঝামেলা তৈরি হলো। এবং আমার কাছে মনে হয় নাই যে ওরা ওদের রাজনীতিটা ঠিক কি ধরনের বাংলাদেশ ওরা পিকচার করছে সামনে, এটা এনসিপি যেমন করতে পারলো, আমার কাছে মনে হয় সেরকমটা সে সময় ওরা করতে পারছে। বাট যদি দেখা যায় যে ওরা আসলেই যেমন এনসিপি যেমন কাঠামোগত একটা সংস্কার চায়, যে কি ধরনের বাংলাদেশ আমরা দেখতে চাই, সেকেন্ড রিপাবলিক, এই ব্যাপারগুলোতে যদি একমত হয়, তাহলে অবশ্যই এটা তো বেশ ভালো জোট হতে পারে বলে আমার মনে হয়, যদি পরিষ্কার করে তাদের রাজনীতিটা, যদি এই আর মুহূর্তে পরিষ্কার করে অ্যাজ অফ দিস হ্যাঁ, পয়েন্ট। সেটাই। এইটাই গণ অধিকার পরিষদের রাজনীতি নিয়ে আসলে অনেকেরই অনেক প্রশ্ন আছে, যদিও গণ অভ্যুত্থানের একজন অন্যতম স্টেক হোল্ডার হিসেবে আমরা নূরকেও সবসময় সম্মান করি। এবং আসলে সত্যি কথা যেটা, নূর অনেকই করছে, কিন্তু তার কিছু পলিটিক্যাল, আই ফিল ইন মাই এস্টিমেশন এবং মাই টেক হচ্ছে, ওর পলিটিক্যাল অনেক মিসহ্যাপ ছিল, এবং দূরদর্শিতার অভাবের কারণে, এবং ফাইন্যান্সিয়াল কিছু আম, অদূরদর্শিতা, এবং টু বি অনেস্ট ফাইন্যান্সিয়াল কিছু কারণে আসলে আমাদেরকে, জনগণকে আসলে ওর এবং গণ অধিকার পরিষদ নিয়ে আসলে হতাশ করেছে। কিন্তু এক্ষেত্রে আসলে আমার মনে হয় যে বিকজ অফ দ্য কারেন্ট সিচুয়েশন হি ইজ ইন, হি কুড বি অ্যান অ্যাসেট ফর, লাইক, আপনার মানে গণতান্ত্রিক আন্দোলন এবং স্ট্রাগলের যে একটা আইকন হিসেবে নূর অনেক দিন থেকেই আছে। যদিও আমরা বুদ্ধিভিত্তিক অনেক আলোচনা ওনাদের দল থেকে পাই নাই, কিন্তু এই তরুণরা, আমরা যে এনসিপিতে যে তরুণরা আছে, ওরা কিন্তু অনেক মেধাবী এবং অনেক ভালো বক্তাও অনেকে, এবং অনেক এই আইডিয়াগুলো যে আসছে, আমি টু বি অনেস্ট, আমি অনেক নাগরিক সমাজের সাথে কথা বলি যারা আসলে এই পলিটিক্যাল, তারা যদিও কখনো কোনো দলকে সাপোর্ট করে না, কিন্তু এনসিপির এই যে উদ্ভাবনী শক্তির এবং এনসিপির যে বিভিন্ন প্রস্তাবনা, স্পেশালি আপনার কাঠামোগত পরিবর্তনের প্রস্তাবনা, এটা কিন্তু শিক্ষিত জনগোষ্ঠীর মাঝে খুবই পপুলার, খুবই খুবই পপুলার। এটা আসলে একটা গোষ্ঠীর ক্ষেত্রে এটাকে এনসিপিকে দাঁড় করাই ফেলছে, কিন্তু আহ, অন্যান্য সমাজের অন্যান্য সেক্টরের মানুষের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের গোষ্ঠী, বিভিন্ন ধরনের রাজনৈতিক শক্তি সেটা কাজ করবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে এই ধরনের একটা জোট অনেক ভালো, এবং অনেক ধরনের মানুষকে সমাজের বিভিন্ন, যেমন এনসিপিতে বলা হয় যে এনসিপিতে সবাই একটু তরুণ গোছের, বয়স কম বেশিরভাগই, একটু স্থির ধীর এবং একটু বয়স্ক লোকদের অভাব এখানে। সেক্ষেত্রে যদি অন্যান্য
দলের এবং মোর্চার যদি কিছু এক্সপিরিয়েন্স লোক যারা আসলে অনেক দিন থেকেই রাজনীতি করছে কিন্তু ওপেন মাইন্ডেড, অনেক বড় চিন্তা করে এবং খোলা মনে চিন্তা করতে পারে এবং তরুণদেরকে আসলেই আগলে নিয়ে চলতে পারে, এই ধরনের লোকজন যদি যুক্ত হয় বিভিন্ন মোর্চা থেকে, যেমন আমি স্পেসিফিকলি মনে করি বাংলাদেশের রাজনীতিতে এবং গত 15 বছরে জুনায়েদ সাকির দল অনেক অনেক বেশি, কিংবা জুনায়েদ সাকি নিজেই অনেক অনেক বেশি হেল্প করছে আমাদের এই গণ অভ্যুত্থানকে সমন্বিত এবং সংগঠিত করার ক্ষেত্রে। এবি পার্টির যদি বলি, মুজিবুর রহমান মঞ্জু এবং ব্যারিস্টার ফুয়াদও অনেক নাম কামাইতেছেন রিসেন্টলি, এবং ওনাদের এক্সপিরিয়েন্স আসলেই বাংলাদেশকে সমন্বিত করবে। আই ফিল দ্যাট ওয়ে। এখন আসি, ধন্যবাদ সাকিব ভাই। আজওয়াদ ভাই কি মনে করেন, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন ইন দিস? ইট ইজ এ ভেরি হিউজ, এন্ড আপনার এখানে টেকটা অনেক জরুরি, বলেন। হ্যাঁ, আমি আসলে এটাকে খুবই অফ অল দ্য পসিবল সিনারিওস আমি মনে করি যে এটা সবচেয়ে ভালো সিনারিও একটা নতুন পলিটিক্যাল অল্টারনেটিভ হিসেবে দাঁড় করানোর জন্য। এটা কেন বলতেছি, কারণ হচ্ছে বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে বড় রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসছে হচ্ছে বিএনপি। অবশ্যই সেটা বাংলাদেশের বর্তমান সবচেয়ে বড় দল, সবচেয়ে বড় সংগঠন, যেটা যেটা মানে জেলা, উপজেলা, গ্রাম, মহকুমা পর্যন্ত হচ্ছে তাদের বিস্তৃতি পৌঁছায় গেছে। আগে আগে তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাও আছে। সো সেদিক থেকে তারা বড়। আহ অন্যদিকে হচ্ছে জামায়াতে ইসলাম, যারা হচ্ছে কখনোই রাষ্ট্র পরিচালনাতে ছোট অংশীদার আগে ছিল, কিন্তু অনেক পুরানো সংগঠন। বিএনপি থেকেও পুরানো সংগঠন বলা যেতে পারে যে আসলে 1940 সাল থেকেই আসলে জামায়াতে ইসলামী ইনসাম সেই প্রথম তারা ছিল। বাংলাদেশেও তারা মোটামুটি অনেক অনেক বছর ধরে অপারেট করতেছে, অলমোস্ট 50 বছর ধরে তারা এখানে অপারেট করতেছে। সো এই দুইটা একটু আইডিওলজিক্যাল ডিফারেন্ট। এদের ভেতরে গিয়ে যারা আসলে ঢুকবে বা তাদের সাথে সিট নেগোসিয়েশনে যাবে বা সিট করবে, তারা আসলে কি তার এস্টাবলিশমেন্টের পার্ট হয়ে যাওয়ার একটা চেষ্টা করবে, বা তারা কি করে তারা আসলে জনগণের পক্ষে লড়াইটা করার জন্য আসলে আর আর করতে পারবে না, ডিফিকাল্ট হবে তাদের জন্য। কেন? কারণ হচ্ছে তারা বিএনপির সাথে যদি কেউ চায়, তারা যদি বলে আমাকে 10টা সিট দেন, তার মানে হচ্ছে আপনি 10 জন নেতার পুনর্বাসনের একটা ব্যবস্থার জন্য আপনি সেটা করবেন। হ্যাঁ, জামায়াত ইসলামের সাথেও যদি যান, আপনার একই রকম ঘটনা, আপনার রাজনীতিটা আসলে শেষ হয়ে যাবে। আপনি মানে হচ্ছে ওই যে জামাতের যে মতাদর্শ ভিত্তিক রাজনীতি, সেটাকে আপনি এস্টাবলিশ করার জন্য আপনার একটা জায়গায় আপনি যাবেন। তো এখানে মাঝখানে যেই দলগুলো আছে, যেমন আমি যদি বলি এনসিপি, যেটা মনে হচ্ছে এনসিপি আসলে এটাকে লিঞ্চপিন বা এটাকে অর্গানাইজ করতেছে। এখানে দেখেন গণসংহতি আন্দোলন আছে। আপনি অলরেডি জুনায়েদ সাকি ভাইয়ের কথা বলছেন। আমি জুনায়েদ সাকি ভাইকে আসলে দেখি হইতেছে যে বাংলাদেশের বামপন্থী রাজনীতির রিডিফাইন করার মতো একটা ক্যারেক্টার, ঠিক আছে? যেটা হচ্ছে যে ভাসানীর রাজনীতিকে সামনে, ভাসানীর রাজনীতি একটা কন্টিনিউশন, সেটা একটু একটু বামের দিকের দল। হ্যাঁ, রাষ্ট্র সংস্কার আন্দোলন আমি বলবো কিছুটা সেন্টার লেফট টাইপের দল। হ্যাঁ, সো এই দুইটা পার্টি এখানে থাকলো। এদের সাংগঠনিক ভাবে এরা সিগনিফিকেন্ট কেউ না, কিন্তু এখানে আসলে কিছু সংগঠক আছেন যারা হচ্ছে শক্তিশালী সংগঠক বা যারা জাতীয় পরিচিত মুখ। হ্যাঁ, সো এবং তারা অলসো রাজনীতির, যেমন হাসান কাইয়ুম ভাই আছেন, ওই যে আপনার রাষ্ট্র সংস্কার আন্দোলনের জুনায়েদ সাকির কথা বললাম। সো তারা কিন্তু মুরব্বী এই এনসিপি তে যারা আছে তাদের জন্য। এটা একদিকে হলো, একটু বামের দিকে হলো। ডানের দিকে আমরা দেখতেছি হচ্ছে যে আজ গণ গণ অধিকার পরিষদে, সেটা ডান বাম কিছু বলা যাবে না, আমি হয়তো একটু সেন্টার রাইটই বলবো। নুরুল হক নূরের সাথে এদের একটা বোঝাপড়া আছে। নুরুল হক নূরের রাজনীতির ব্যাপারে আমাদের আসলে অনেক সমস্যা আছে, বাট আমরা আগেও আলোচনা করছি। তার সে ডেফিনেটলি একটা হচ্ছে এন্টি ফ্যাসিস্ট আন্দোলনের একটা সামনের সারির লোক, সো সে ইম্পর্টেন্ট। একটু ডানের দিকে, সেন্টার রাইটের দিকে, যেমন এবি পার্টি আছে, মুজিবুর রহমান মঞ্জু আছে, কি বলা যায় যে ব্যারিস্টার ফুয়াদ আছেন। মুজিবুর রহমান মঞ্জু আবার কিন্তু শিবিরের সভাপতি ছিল পুরা বাংলাদেশে। হ্যাঁ, তারপর আপ বাংলাদেশেও এখানে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে যে ওনার নাম কি, ওই যে রাফে, ওরা মনে হয় ঢাকা ভার্সিটি শিবিরের ছিল। এরা হচ্ছে জামাত ইসলামের রাজনীতি যারা আসলে ধারণ করতে পারতেছে না, এরা বাইর হয়ে আসলে একটু মোর, হ্যাঁ, তাদের একটা ইসলামী মূল্যবোধ সমাজের মধ্যে রাইখা, কিন্তু একটা নাগরিক ভিত্তিক সেন্ট্রিস্ট ভ্যালু নিউট্রাল রাষ্ট্র
তৈরি করার কথাই তারা আসলে বলতেছেন। সো এখানে এখানে একই সাথে কিছু মুখও পাওয়া যাবে, কিছু সংগঠকও পাওয়া যাবে, এবং বাইনারির মধ্যে নিজেদেরকে ডিফাইন না করে একটা নতুন রিডেফিনেশনের সুযোগ এখানে তৈরি হবে। হ্যাঁ, সো সেটা আমার কাছে মনে হয় খুবই ভালো হবে। এখানে একটা জিনিস আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার এনসিপি কেও এখানে এটাকে একটা প্ল্যাটফর্ম হয়ে উঠতে হবে, ঠিক আছে? এটা ভেরি এখন অ্যাকোমোডেটিভ হতে হবে আমার মনে হয়, যে আসলে এনসিপি সবাইকে গিলে খাচ্ছে, কিংবা এনসিপি কি কখনোই এটা রিয়েলাইজ করতে হবে যে তাদের সাথে কেউ একীভূত হচ্ছে এরকম মনে করতে পারবে না। এনসিপি এই পলিটিক্যাল পার্টিগুলোকে যথাযোগ্য মর্যাদা এবং সম্মান দিবে, এবং আমি আশা করব এবং আমরা আশা করি যে এখানে সব দলগুলো সেই মানে সম্মান, যেটা প্রাপ্য সম্মানটা এনসিপিকেও সবাই দিবে, আশা করি দিবে, সেজন্যই সবাই একীভূত হওয়ার চিন্তা ভাবনা করছে। কিন্তু সেখানে এনসিপিকে খুবই খুবই খেয়াল রাখতে হবে যেন আমাদের উপরে যে ব্লেম, কিংবা তাদের উপরে যে ব্লেমটা, এনসিপির যে ব্লেমটা দেওয়া হয় যে সেখানে শুধুই তরুণদের মিলন মেলা কিংবা তরুণরাই সেখানে সবকিছু করছে, সেটাকে আসলে নেটিজেনদের একটু রং প্রমাণ করে দেয়া যে আসলে এনসিপিতেও সিরিয়াস লোকজন যোগ দেয়। এবং আসলে বাংলাদেশে তো সিরিয়াস মানে হচ্ছে বয়স কত, কেমন স্টেটাস, কেমন টাকা পয়সা, কিরকম মানে এস্টাবলিশমেন্টের অংশ, সেটা দিয়ে অনেকটা মিন করে। বাট আসলেও যে আমাদের সিরিয়াস লোকজন আছে, এবং এবং জাস্ট খালি জনঅভ্যুত্থানের নায়করাই না, এখানে এখানে আরো আরো ভালো পোর্টফোলিওর লোকজন এখানে ঢুকবে যাদের এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, কিন্তু এখানে আমি যদি আসলে একটু এনসিপি সমালোচনা করি আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনার এখানে তাও কিন্তু পারসেপশনটা হচ্ছে, এবং পারসেপশনটা আমি বলবো না যে পুরোপুরি মিথ্যা, যে এখানের মধ্যে যে এনসিপির নেতৃস্থানীয় জায়গাতে ঢাকা ভার্সিটির ভাই ব্রাদার এবং তাদের বন্ধুজন মিলে এখানে একটা গ্রুপ হয়ে আছে, এবং এটা একটা প্ল্যাটফর্ম হিসেবে হাজির হতে পারে নাই, যেটা আসলে আরো অনেক লোকদেরকে টেনে নিয়ে আসবে, যে বাংলাদেশে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য যারা আসলে হেল্প করতে পারবে। এই প্রবলেমটা কিন্তু আছে এই ইনসিকিউরিটি থেকে, এবং এই ইনসিকিউরিটির কারণও আমি বুঝতে পারি, কারণ এখানে স্যাবোটাজের ভয় আছে, নিজেদের পলিটিক্যাল ন্যারেটিভটা রাখতে পারার ভয় আছে, প্ল্যাটফর্মটাকে গঠন করে আসার সময় আছে, হইতে পারে যে এখনো ওই জায়গায় পৌঁছায় না, কারণ এটা ভেরি মাচ ইন দ্য ফর্মিং স্টেজ, ঠিক আছে? এক্স্যাক্টলি। তো নিজেদেরকে ওইভাবেই দেখতে হবে, এবং এটাকে অবশ্যই সবার জন্য একটা ওপেন প্ল্যাটফর্ম কিন্তু করতে হবে, তাছাড়া কিন্তু এইটা আসলে কাজ এটা করবে না সাস্টেইন জনমানুষের করাটা কাছে। ভেরি হ্যাঁ, ডিফিকাল্ট হয়ে যাবে। আপনি ওই একই জামাত ইসলামের প্রবলেমটা কিন্তু হবে, তার ক্যাডার ভিত্তিক, সে মনে করেন এক সেট অফ ক্রাইটেরিয়া ধরে ক্যাডার ভিত্তিক করছে, আপনি আরেক সেট অফ ক্রাইটেরিয়া ধরে যদি আপনি মনে করেন আপনার নিজের চেনা পরিচিত গ্রুপের মধ্যেই যদি সেটাকে আটকায় রাখেন, এটা কিন্তু জনমানুষের দল হয়ে উঠবে না, আর জনমানুষের দল হয়ে না উঠলে কিন্তু আপনার পলিটিক্যাল পার্টি আপনি সাস্টেইন করাতে পারবেন না ইন দ্য লং রান। সো এটা ভেরি ভেরি গুড, আমি বলবো যে খুব ভালো দিকে ডিরেকশন যাচ্ছে বিএনপি বা জামাত এগুলার এই বলয়ের বাইরে এসে কাজ করার চেষ্টা। লং টার্ম সময় লাগবে, কিন্তু এটাকে এখন আরো স্কেল করতে হবে ডেফিনেটলি পার্টিকে, হ্যাঁ, এটাকে আমি একটা আসলে পার্টির ভিজিবল। স্কেলের বিষয়ে এখনই আসছিলাম, যে গত কয়েকদিন থেকে দেখছি যে পার্টিতে আসলেই একটা মুভ অন লক্ষ্য করা যাচ্ছে। অনেক কমিটির উপরে কমিটি দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন ধরনের এক্সিকিউটিভ কমিটি থেকে বিভিন্ন কার্যনির্বাহী কমিটি থেকে শুরু করলাম, যে অনেকটাই কমিটিকে কিংবা দলকে যাতে এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে নেতৃস্থানীয় লোকজনের অনেক দৌড়ঝাঁপ লক্ষ্য করা যাইতেছে। সেই বিষয়ে কি বলবেন? এবং আজকের একটা সম্মেলন, কিংবা বিভিন্ন জেলা এবং উপজেলার ইউনিট প্রধানদের নিয়ে একটা সম্মেলন হয়ে গেল, যেখানে আক্তার হোসেন এবং নাহিদ ইসলাম, এনসিপির টপ টু পিপল, আসলে একেবারেই একেবারেই যে এলাকার মানে একেবারেই যে মফস্বলের লোকদেরকে এবং তৃণমূলের লোকদেরকে নিয়ে বসছেন, এবং তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন, এবং একই প্ল্যাটফর্মে একই জায়গায় এসে বসা। আসলে ইট ইজ গোয়িং টু বি ওয়ার্কিং লাইক, এইটাই আসলে পলিটিক্যাল পার্টি, লোকজনের সাথে কথা বলা। এবং তাদেরকে নাহিদ ইসলাম আজকে আসলে অনেকটাই কথা বলছেন যে আমরা আমাদের সকল জায়গার লোকজনকে কাছে নিয়ে আসছি, এবং তাদেরকে যে কোনো ক্ষেত্রে জনগণের পাশে দাঁড়ানোর জন্য, এবং যে কোনো সিচুয়েশনে যাতে আমরা রেডি থাকি সেই ব্যাপারে কথা বলার জন্য নিয়ে আসছিলাম। সো আই থিঙ্ক দ্য পার্টি ইজ অন এ মুভ অন। আপনি কি মনে করেন আজাদ ভাই? তারপরে আমি সাকিব ভাইয়ের মন্তব্য নিব। না না, অবশ্যই কিছু ভালো, খুব ভালো কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে, যেমন আমরা পদযাত্রাতেও কিছু এক্সাইটমেন্ট তো দেখছি, প্লাস উঠান হচ্ছে যে সংবিধানের কথাও তো আবার এখন উঠান বলছে। উঠানের সংবিধানে যে প্রোগ্রাম গুলো হচ্ছে সেগুলো খুব ভালো, কারণ আমরা আগেও বলছি ওই যে আমাদের বিপ্লবী কাজটা কি, বিপ্লবী কাজটা হচ্ছে মানুষের সাথে
আলাপ করা, মানুষের সাথে কথা বলা, হ্যাঁ? সো সেই যে কাজগুলো ভালো হচ্ছে। আমার সেখানে কোনো নাই। সো সেগুলার হচ্ছে, কিন্তু এগুলো আরো আরো অর্গানাইজড ভাবে কিভাবে করা যায়, আরো প্ল্যান্ড ভাবে কিভাবে করা যায়, আরো 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 ব্যাপ্তি কিভাবে বাড়ানো যায়, এটাকে আরো মাল এটাকে মাল্টিফোল্ড বাড়াইতে হবে জিনিসগুলাকে আরকি। ঠিক আছে? সো আরো মানুষের সাথে কথা বলাইটাই রেগুলারলি করতে হবে, করে যেতে হবে। হ্যাঁ? সো সো এখানে আমার কোনো সেটা না, কিন্তু মানে আমার মনে হচ্ছে না যে কোনো একটা ডিরেকশনাল সমস্যা আছে। কিন্তু এটাকে আরো অর্গানাইজড ভাবে কিভাবে আরো সিগনিফিকেন্ট ভাবে বাড়ানো যায়, এই কাজগুলা ডেফিনিটলি করা দরকার। হ্যাঁ, আই থিংক ইউ আর পারফেক্টলি রাইট। সাকিব ভাই বলেন, আপনার কি অবস্থা, আপনার কি চিন্তা করতেছেন এই বিষয়ে? এই আপনার মফস্বল লেভেলের বা খুব তৃণমূল পর্যায়ের সমন্বয়কদের সাথে কথা বলাটা অবশ্যই খুব পজিটিভ একটা ব্যাপার, কিন্তু আমার কাছে যেটা মনে হয় এনসিপির যেটা চ্যালেঞ্জ অন্যান্য বড় দলগুলোর মধ্যে, তৃণমূলে কানেক্ট করাটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আপনি যদি তৃণমূলের কথা চিন্তা করেন, আমি নিজে মফস্বলে বেড়ে ওঠা, তো আমি জানি ওখানে এখন কারেন্টলি যে পলিটিশিয়ানরা আছেন, মানে পলিটিক্স করেন বলে এলাকার মানুষ, মফস্বলের মানুষ যাদেরকে চিনেন, এনাদেরকে সবাই চিনে 30-40 বছর ধরে, তাই না? তো ইদার মানে কেউ কখনো আর এলাকা মফস্বলের পলিটিশিয়ানরা খালি পার্টি চেঞ্জ করে এমন হয়, আওয়ামী লীগ থেকে বিএনপি, বিএনপি থেকে জাতীয় পার্টি, যখন যেটা স্যুট করে। তো এবং ওই মানুষগুলাকেই চিনে, তারা তাদের রাজনৈতিক আদর্শ এগুলো এত মফস্বলের মানুষজন বুঝে না। যেখানে এনসিপির সমস্যাটা হয়ে গেছে সেটা হচ্ছে এনসিপির কেন্দ্রীয় পর্যায়ের নেতাদেরকে সারা বাংলাদেশের মানুষ চিনে, এবং তারা অন্যান্য দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের সাথে মানে সেম লেভেলে আছে। যেমন নাহিদ ইসলামের কথা বলি, বা এই যে আক্তার হোসেন, এনাদের কথা বলি, এদের একটা অরা, যেটাকে বলে জেনজি পোলাপানরা, অরা বলেন বা লিডারশিপ মানে লেভেল, একটা একটা স্ট্যাটাস অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের, কেন্দ্রীয় নেতাদের সমপর্যায়ে অলমোস্ট চলে আসছে বলে আমার মনে হয়। কিন্তু আপনি যদি এলাকায় যান, মফস্বলের এলাকায় যান, ওইখানে একজন যারা চেয়ারম্যানের ইলেকশন করে, ছোট ছোট কাউন্সিল ইলেকশন করে, অন্যান্য পার্টির বিএনপি জামাতের যারা আছেন, তাদের তুলনায় কিন্তু এনসিপির যেসব ছেলেপেলেগুলা কাজ করতেছে, যারা হয়তো সমন্বয়ক ছিল আন্দোলনের সময়, আন্দোলন তো মফস্বল লেভেলে অত বেশি খুব গরম ভাবে হয় নাই জুলাইতে, সব আন্দোলন তো শহর কেন্দ্রিক আন্দোলন ছিল। তো ওইখানে স্বাভাবিকভাবেই ওই সমন্বয়টা থাকবে না, কারণ ওখানে মানুষজনকে চিনে না। এনসিপির যে ছেলেটা আমার মফস্বল এলাকায় কাজ করে, তাকে এলাকার হয়তো 15 জন মানুষ চিনে না, ওকে ছাত্র হিসাবে চিনে, ওকে সিরিয়াসলি হয়তো নিবে না। যখন হয়তো যারা আপু যাবে, হাসনাত, নাহিদ, তারা যখন যাবে ওই এলাকায়, তখন হয়তো অনেক মানুষ আসবে, যেটা পদযাত্রায় আমরা দেখছি, সব ছোট ছোট এলাকাতে প্রচুর মানুষের ভিড় হয়েছে। কিন্তু সমস্যাটা তো ওই এলাকার রাজনীতি তো আর হাসনাত, নাহিদ সবাই করবে না। ওই এলাকার রাজনীতি কিন্তু আসলে করবে ওই এলাকার এনসিপির যে মফস্বলের নেতা, যে তো তার একটু চ্যালেঞ্জ হয়ে গেছে আসলে। খুবই ভালো পয়েন্ট বলছেন। আসলে আমাদের মনে হয় এখান থেকে আমরা সাজেশন দিচ্ছি না, বাট আসলে এনসিপি নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্বকে বুঝতে হবে যে এখনো বাংলাদেশের অনেক বড় একটা অংশ যারা আসলে গ্রামে গঞ্জে থাকে, তারা এনসিপি নেতৃত্বের গোটা কেন্দ্রীয় নেতৃত্বকেই চিনে, কিন্তু তাদের যে এলাকার যে সমন্বয়ক এবং এলাকার যে নেতা নেত্রী, যাদেরকে ওনারা পরিচয় করিয়ে দিয়ে আসছেন মানে জুলাই পদযাত্রার মাধ্যমে, ওনাদের আসলে ওদের মতো প্রভাব প্রতিপত্তি কিংবা অনেক মানে ধরনেরই আপনার বাধা কিংবা ব্যারিয়ার আছে। তো সেক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব আরো কিছু কাজ করতে পারেন। আমরা আসলে বুঝিও যে কেন্দ্রীয় নেতৃত্ব আসলে অনেক কাজ ওনাদের উপরে থাকে, উইচ ইজ ভেরি ভেরি ডিফাইনেবল এবং আন্ডারস্ট্যান্ডেবল, বাট আমরা তো হচ্ছে এখন টেকনোলজির যুগে থাকি, যার কারণে আমাদের মনে হয় যে আমাদের যে এফিসিয়েন্সি, জেনজি বলেন কিংবা এই আমাদের নেতারা তো সবাই বেশিরভাগ জেনজি, কিন্তু আমাদের মনে হয় যে ওনাদের আরেকটু এই ব্যাপারে দায়িত্বশীল হওয়া উচিত। আপনি যে পয়েন্টটাই বলছেন যে আমাদের এলাকা ভিত্তিক নেতাদেরকে আরো বেশি জনসংযোগে যাওয়া, স্পেশালি মানে কেন্দ্রীয় নেতৃত্বকে আসলে ওনাদেরকে সাথে নিয়ে যাওয়া, গাইড করা, যাতে এলাকার মানুষের মাঝেও একটা, বাংলাদেশ তো হাইপ বলে একটা কথা আছে, আসলে এরকম সবাইকে নিয়ে আপনাদের যে পলিটিক্যাল ওয়েট আপনারা অর্জন করছেন সেটা কাজে লাগান এবং সেটা রিফ্লেক্ট করেন তৃণমূলের কাছে। তৃণমূলের যে নেতাকে আপনারা আপনাদের প্রতিনিধি হিসেবে পাঠাবেন এবং এলাকার লোকজনকে যে যে দেখাবেন, সেই এলাকার লোকজনকে আপনারা যান, কথা বলেন, ওদেরকে বলেন যে ওনারা হচ্ছে আমাদের প্রতিনিধি, ওনাদেরকে আপনাদের যে কোনো সমস্যার কথা, যে কোনো ধরনের আপনাদের কাজ কিংবা যে কোনো ধরনের নাগরিক সেবা,
এনসিপির মূল মন্ত্র এবং মটোই হচ্ছে নাগরিক সেবা ভিত্তিক, নাগরিক অধিকার ভিত্তিক একটা দল। সেখানে আপনি যদি আপনার দলকে দাঁড়া করাইতে চান, সেখানে আপনাকে জনগণের কাছে যাইতেই হবে। জনগণের সাথে কথা বলার নামই হচ্ছে রাজনীতি, এটাই হচ্ছে রাজনীতি। তো আমরা আসলে আমরা এনসিপির কাছ থেকে আশা করি যে এনসিপি আরও বেশি জনসম্মুখে যাবে, জনগণের পাশে যাবে, কথা বলবে, এনসিপির নেতা নেত্রীদেরকে পরিচয় করিয়ে দিবে, এনসিপির স্টার নেতৃত্ববৃন্দ যারা আছে ওনারা। আর সোশ্যাল মিডিয়ায় তো আমরা দেখেই যাব, ওনারা সোশ্যাল মিডিয়ায় সেটা করবেন। সেক্ষেত্রে জেনজি হয়তো বা অনেক বেশি অ্যাওয়্যার আছে, কিন্তু স্পেশালি আমাদের যে একটা 35 ঊর্ধ্ব ভোটার এবং 35 থেকে আপনার 55 ঊর্ধ্ব আরেকটা ব্যাচ আছে, ওনাদের মাধ্যমে ওনাদের কাছে যে নতুন রাজনীতিটা, নতুনদের রাজনীতিটা আরও একটু আগে নিয়ে যেতে হবে, আর একটু প্রচার করতে হবে। থ্যাংক ইউ। এই বিষয়ে আমরা আসলে মনে হয় শেষ করে ফেলছি। লাস্টে আরেকটা বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে চাই, এটা আসলে হাসিনার স্বৈরাচারী হাসিনার বিচার বিষয়ে। গতকালকে নাহিদ ইসলাম আপনার ট্রাইব্যুনালে গেছিলেন সাক্ষ্য দিতে। তো ওইখানে যায়া উনি এবং আজকেও উনিও বলছে যে আওয়ামী লীগের আসলে বিচার করে বাংলাদেশে একটা ফ্যাসিবাদী রাজনীতির একটা একটা শেষ করা দরকার, কিংবা একটা একটা ক্লোজার করা দরকার। তো এই বিষয়ে এবং আজকেও আবার আক্তার হোসেন এনসিপি নেতা উনিও বলছেন যে বিচারের মাধ্যমে আসলে যে আমি যদি আসলে কোডটা একটু সামনে আনি, আনলে আমি পুরোটা বলতে পারবো আক্তার হোসেন কি বলছেন। আসলে উনি বলছেন বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের সমাপ্তি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হওয়া প্রয়োজন, এই কথাটাও উনি বলছেন। গতকালকে নাহিদ ইসলাম আরো বলছিলেন যে উনি যে ট্রাইব্যুনালে যে করছেন, যে জবানবন্দি দিচ্ছেন, ওইখানে বলছেন যেটা জানা কথাই, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করতে নেওয়া হয়েছিল আয়নাঘরে, জিজ্ঞাসাবাদের নামে চলে নির্যাতন, আন্দোলন বন্ধ করতে সমন্বয়কদের দেওয়া হয় গুমের হুমকি। এবং তিনি আরো বলেন যে আমরা এই সকল ফ্যাসিবাদী রাজনৈতিক কাঠামো থেকে বের হয়ে আসতে হলে আওয়ামী লীগের একটা যথাযথ এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার আওয়ামী লীগের, কিংবা যারাই এই হত্যাকাণ্ডে জড়িত ছিল। আপনারা কি মনে করেন বিচার প্রক্রিয়া এবং নাহিদ ইসলামের এই বক্তব্য, মানে রাজনীতিবিদদের মাঝখান থেকে তো উনি প্রথম যিনি আসলে মাহমুদুর রহমান সাহেব, উনি আসলে একজন জার্নালিস্টই বলি আমরা, যদিও তিনি একজন পেশায় কিংবা প্রফেশনে একজন ইঞ্জিনিয়ার, বাট রাজনীতিবিদদের মধ্য থেকে তিনি প্রথম যিনি একজন এরকম একটা সেন্সিটিভ কেসে করলেন, সাক্ষ্য দিলেন। আপনারা কি মনে করেন এই বিষয়ে? আসুদ ভাই বলতে পারেন। আমাদের তো আসলে ওই যে বাংলাদেশের মধ্যে বসে বাংলাদেশের আপনার তরুণদেরকে একটা গণহত্যার মধ্য দিয়ে নিয়ে যাওয়া, ক্ষমতা কুক্ষিগত করে ধরে রাখার জন্য, আর এই দেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করা গত যে 10-15 বছর যাবত, এটা যাতে আর কখনো কেউ করার সাহস না করে, এটা শুধুমাত্র এটা করার জন্য হলো তো আসলে এদের সবার অ্যাবসলিউটলি আপনার করা দরকার, দৃষ্টান্তমূলক শাস্তি। আসলে আমি লাইক করি না এই টার্মটা বেশি, একটা কারণ আসলে শাস্তি মানে বিচার ইজ বিচার। বিচার সবসময় দৃষ্টান্ত, এমন না যে ন্যায় বিচার করতে হবে তাদের, ঠিক আছে? সো আমরা তাদেরকে ভয়ের হুঙ্কার না দিয়ে যাতে ন্যায়ের হুঙ্কার দিতে পারি, হ্যাঁ, তো আমাদেরকে সেই জায়গায় পৌঁছাইতে হবে। সো সেইটা আসলে আমরা যত ভালোভাবে করার দরকার ছিল, আমি বলবো যে তত ভালোভাবে করার জন্য করতে পারে নাই সরকার, ব্যর্থ হয়েছে। কেন বলবো? স্পিড অনেক স্লো, ঠিক আছে, রিসোর্সেস আর নট ইনাফ। কেন পৃথিবীতে আপনার এই ধরনের প্রসিকিউট করার জন্য এটা দিস শুড হ্যাভ বিকাম আ গ্লোবাল স্পেকটেকল। পৃথিবীর শ্রেষ্ঠ আইনজীবী প্রসিকিউটরদেরকে এখানে নিয়ে এসে প্রসিকিউট করা দরকার ছিল তাদেরকে। এগুলা প্রতিদিন গ্লোবাল নিউজ হওয়ার কথা ছিল, ঠিক আছে? কারণ এটা কিন্তু শুধু যে বাংলাদেশে
যারা যারা ফ্যাসিবাদ কায়েম করছে তাদের জন্য মেসেজ তা না। এটা হচ্ছে পুরা পৃথিবীতে মানুষের লিবার্টিকে যারা আসলে গলা চিপে রাখছে তাদের সবার জন্য একটা মেসেজ দেওয়ার জন্য কিন্তু একটা অপরচুনিটি ছিল। সেই অপরচুনিটিটা কিন্তু আমরা ঠিক মতো গ্র্যাব করতে পারি নাই। এখনো তবুও যা যা হচ্ছে আমরা আশা করব যে এটা কন্টিনিউ করবে, সেটা কোনো একটা আপনার রাজনীতির ভেতরে পড়বে না বিচারের ব্যাপারটা। আর যদি পরে যারা এই জন্য দায়ী থাকবে তাদেরকে কিন্তু বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না। এটা নিশ্চিতভাবেই আপনারা জানতে পারেন। যাই হোক, সাকিব ভাই, ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ডস অন দিস? না ভাই, দ্যাটস প্রিটি মাচ মাই থিং টু, আজাদ ভাই যেটা বললেন। ওকে ওকে, ধন্যবাদ। তো আমরা আসলে আজকে অনেক বেশি আলাপ করলাম। তো নেক্সট উইকে আমাদের জাতিসংঘ ইউএন মিশনে কিংবা ইউএন এর জেনারেল অ্যাসেম্বলিতে ডক্টর ইউনূস আসছেন। তার সাথে সাথে উনি দুইজন বিএনপি নেতাকে নিয়ে আসছেন এবং একজন জামাত নেতা এবং আরেকজন এনসিপি নেতাকে নিয়ে আসছেন। এই বিষয়ে কি কোনো কমেন্ট করবেন আজাদ ভাই? আমি আসলে তাদের স্পেসিফিক এজেন্ডা সম্পর্কে অত বেশি জানি না, কিন্তু আমি জানি যে এটা গ্লোবাল এনআরবি ডে হচ্ছে এবং ইউনাইটেড নেশনস এ মনে হয় কিছু মিটিং আছে। সো এটা ভালো সাইন যে ওনারা আসলে অ্যাক্রস দ্য স্পেকট্রাম রাজনৈতিক দলের লোকজনকে। আপনি কি সেটা মনে করেন? আমি তো মানে সেটা কি আওয়ামী লীগকে ঠেকানোর কিংবা আওয়ামী লীগের যে ডিস্ট্রাক্টিং যে পলিসি, রাস্তায় কিংবা বিভিন্ন দেশে 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 হামলা করা এবং এই সরকারকে আসলে কিছুটা আপনার বিপদে ফেলা কিংবা একটু আপনার মানে যেটাকে বলে যে একটু হেনস্থা করার একটা চেষ্টা, সেটার একটা 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 অ্যান্টিডোট হিসেবে কি আপনি দেখেন জিনিসটা? না, এটা হতে পারে ডেফিনেটলি। এখন আমাদেরকে কিন্তু আসলে বুঝতে হবে যে একটা নর্মাল স্বৈরাচার বা একটা ডিকটেটরের থেকে একটা ফ্যাসিস্ট বা ফ্যাসিজমের পার্থক্যটা আসলে কি? মূল পার্থক্যটা কিন্তু আসলে কি জানেন? যেটা আপনার ভাল লাগবে না হয়তো, সেটা হচ্ছে মূল পার্থক্যটা হচ্ছে ফ্যাসিজমের জন্ম হয় জনসম্মতি থেকে। ঠিক আছে? ফ্যাসিস্ট আইডিয়াস আর পপুলার আইডিয়াস, ঠিক আছে? সেখান থেকে সে আনপপুলার হইতে পারে হয়তো কোনো সময়, ডিক্টেটোরিয়াল প্রসেসে সে করে, কিন্তু তার পক্ষে সম্মতি কিন্তু সমাজে তার পতন পর্যন্ত থাকে। ঠিক আছে? ইন আওয়ার কেস পতনের পরেও আছে। হিটলার যেদিন সুইসাইড করবেন তার আগের দিন পর্যন্ত কিন্তু হিটলার ইউথ ওয়াজ ডিফেন্ডিং হিটলার ইন বার্লিন। হিটলার ইউথ বলতে কিন্তু এখানে 7-8 বছর থেকে 13-14 বছরের বাচ্চারা পর্যন্ত ছিল। মুসোলিনিকে যেদিন ঝুলাই দেওয়া হবে ইটালিতে, সেদিন পর্যন্ত মুসোলিনি হ্যাড আ লট অফ সাপোর্ট ইন ইটালি। ঠিক আছে? সো আমরা আসলে এই যে আওয়ামী বিষয়টাকে, এবং তারা আসলে আমাদের দেশের আমাদের জনগোষ্ঠীর যে স্ট্রাগল এবং ইতিহাস ঐতিহ্যকে এমন ভাবে তারা কুক্ষিগত করে বয়ান বানাইছে তাদের নিজের রাজনৈতিক কি বলবো, তাদের নিজেদেরকে একমাত্র রাজনৈতিক লেজিটিমেট গোষ্ঠী হিসেবে তুলে আপনার করার জন্য, হাজির করার জন্য, সেটা কিন্তু আপনি একদিনে সেখান থেকে বের হইতে পারবেন না। ঠিক আছে? সো এই জন্যই আমরা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশনের কথা বলে। হ্যাঁ, তার মানে কি আপনি সত্যি ইতিহাস আপনাকে লিখতে হবে। ঠিক আছে? আপনার এগুলো লং টার্ম কাজ করতে হবে। সো সেই জন্যই এটা হচ্ছে অন্য, যেমন আপনার যদি একটা মিলিটারি ডিক্টেটরের পতন হয় তখন কিন্তু নিচে কিন্তু এত আইডিওলজিক্যাল কোনো বেস নাই। ঠিক আছে? সো আওয়ামী লীগের উপর ইমান আনা লোক আছে এবং তার ইমান কিন্তু তার কাছে আপনার মানে সে বিশ্বাস করে যে আওয়ামী লীগে একমাত্র লেজিটিমেসি আছে টু রুল। দ্যাট ইজ হোয়াই ইট ইজ আওয়ামী লীগ ইজ টু মি ইট ইজ এ কাল্ট, নাথিং বাট দ্যাট। সো সেইটাকে আপনাকে কিন্তু লং টার্ম ধরে আপনাকে সেটাকে ডিল করতে হবে। সো তারা যখন এই জিনিসগুলো করবে সেগুলো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদেরকে দেখতে হবে আর কি। হ্যাঁ, সো অবশ্যই সেখানে যারা আইনের বাউন্ডারি যারা তখন ক্রস করবে অবশ্যই তাদেরকে আপনার প্রসিকিউট করতে হবে, ইত্যাদি জিনিসপত্র করতে হবে। সো এটাতে আমি বলবো যে খুব বেশি চিন্তিত হয়ে যাওয়ার কিছু নাই যে আওয়ামীরা
আবার চলে আসতেছে কেমনে, তারা তারা আসবে বা তারা আসছে বলেই কিন্তু এত সম্মতি উৎপাদন করছে বলেই কিন্তু ফ্যাসিজম এতদিন টিকতে পারছে। হ্যাঁ, সো সো এটাই আর কি। সো হ্যাঁ, ডক্টর ইউনূস তো আর কোনো পলিটিক্যাল ব্যক্তি না, পলিটিক্যাল আইডিওলজির ইয়া তো না, তাই না? সো 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 সেক্ষেত্রে ঠিক আছে, উনি যদি রাজনৈতিক ব্যক্তি লোকদেরকে আসে, সেটা তো আমরা বলি না যে আমাদেরকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে। তো রাজনৈতিক ভাবে মোকাবেলাও কিন্তু একটা লিজিটিমেট মোকাবেলা, ঠিক আছে? Correct, কারণ correct. আপনাকে যখন কেউ লাঠি দিয়ে মারতে আসবে, তখন কিন্তু আপনার তাকে লাঠি দিয়ে এটা প্রতিরোধ করতে হবে। আপনি করতে যদি পারবেন সেলফ আপনি যদি ডিফেন্স। প্যাসিফিস্ট হন, যে আপনাকে লাঠি দিয়ে কেউ মারতে আসবে, আপনাকে মেরে ফেলবে, আর আপনি বলবেন যে আমি আপনাকে তোমাকে নীতিবাক্য শোনাবো, সেটা কিন্তু সেটা সেভাবে কিন্তু চলবে না, কাজ হ্যাঁ, করে না। হ্যাঁ, সেটা হিউম্যান কাজ করে না। কনফ্লিক্ট। এক্স্যাক্টলি। Yeah, which is good. Saqib bhai, what's your take on it? এটা তো আসলে আমার কোনো টেক নাই। আজাদ ওকে, ভাই নো খুবই ওয়ারিস। চমৎকার আপনি ভাবে বলছে। হ্যাঁ, আসলে আজুদ ভাই আসলে এমন এমন সুন্দর করে এক্সপ্লেন করে, আমাদের আসলে কথা আর থাকে না বলার জন্য। যাই হোক, সেজন্যই আজুদ ভাই আছে। আম, দর্শক এতক্ষণ যারা আপনারা এই মনোযোগ দিয়ে আমাদের ধৈর্য ধরে আমাদের এই আড্ডা এবং কথাবার্তা শুনলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের যত সময় 1 ঘন্টার এই আলোচনায় আপনারা অনেক মর্মার্থ জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আমাদের এরকম আয়োজন চলতেই থাকবে, এরকম পডকাস্ট আমরা আরো নিয়ে আসবো প্রতি সপ্তাহেই। সপ্তাহে ঘটে যাওয়া যে আলোচিত ঘটনাবহুল তার আলোচনায় কিংবা তার আলোকে আমরা আলাপচারিতা নিয়ে আসবো। আমাদের সাথে যুক্ত হতে চাইলে আমাদের পালস অফ বাংলাদেশ পেজে যুক্ত হয়ে আমাদের সাথে লাইক কমেন্ট দিয়ে এবং শেয়ার করেও পাশে থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে যাইতে পারেন, সেখানেও আমাদের ভিডিওস এবং শর্টসগুলো আছে, এখানে দেখতে পারবেন, এবং আমাদের চ্যানেল থেকেও ছড়িয়ে দিতে পারেন। আমরা আরও ডিসকোর্সের মাধ্যমে এবং পলিটিক্যাল আলাপ আলোচনার মাধ্যমে আমরা আরও এরকম বিশ্লেষণ কেন্দ্রিক কন্টেন্ট নিয়ে আসতে চাই। আশা করি সেই পর্যন্ত আমাদের পাশেই থাকবেন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সাকিব ভাই এবং আজাদ ভাইকে আমাদের এই এই শোতে এসে ওনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে কথা বলার জন্য। ধন্যবাদ আবার সবাইকেও। দর্শক শ্রোতা, আজকে আমরা এখানেই শেষ করছি। আশা করি আপনারা আগামী পর্বে আমাদের সাথে থাকবেন। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ধন্যবাদ সবাইকে।